হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের পর্যাবৃত্তিক গতি এই চ্যাপ্টারের নতুন আরেকটি লেকচারে। তো আজকে হচ্ছে আমরা কমপ্লিট করব আমাদের লেকচার নাম্বার 6, যেখানে হচ্ছে আমরা সরল দোলকের মাধ্যমে যে আমরা সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করতে পারি সেই রিলেটেড থিওরি অংশটা দেখব। পাশাপাশি হচ্ছে আমাদের এই রিলেটেড কিছু ম্যাথও কমপ্লিট করব, ঠিক আছে? তো এই সরল দোলকের যতগুলো ম্যাথ আমাদের কমপ্লিট করা উচিত বা প্র্যাকটিস করা উচিত সবগুলো হয়তো আজকে ক্লাসে হচ্ছে আমরা করতে পারবো না। তো আমরা হচ্ছে প্রথম যে অংশটা, ঠিক আছে, অ্যাটলিস্ট হচ্ছে আমরা 50% ম্যাথ কমপ্লিট করে ফেলতে চেষ্টা করবো, ঠিক আছে? পরবর্তী লেকচারে মানে লেকচার নাম্বার 7-এ আমাদের হচ্ছে গিয়ে পরের ম্যাথগুলো হচ্ছে গিয়ে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের সাথে। পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, তোমার পাশাপাশি বা তোমার সাথে যাতে তোমার ফ্রেন্ড সার্কেলও আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে হচ্ছে পেতে পারে, ঠিক আছে? তাহলে চলো আজকে ক্লাসটা হচ্ছে আমরা স্টার্ট করি। তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে আসলে হচ্ছে আমরা অনেকভাবেই সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করতে পারি, ঠিক আছে? এর মধ্যে স্প্রিংয়ের মাধ্যমে যে আমরা সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করার একটা উপায়, যে সেটা হচ্ছে কি অনুভূমিক অথবা উল্লম্ব, এই অংশগুলো হচ্ছে কি আমরা কমপ্লিট করেছি এবং মেথও হচ্ছে কি আমাদের কমপ্লিট অলরেডি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি সরল দোলকের মাধ্যমে সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করার উপায়, ঠিক আছে? তো সরল দোলকের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের চারপাশে বা হচ্ছে গিয়ে আমরা ছোটোবেলায় দোলনায় হচ্ছে দুলকাইছি, বা এখন আমরা হচ্ছে পার্কে গিয়ে অনেক সময় দুলকাই, এবং হচ্ছে আমাদের অনেকের বাসা বাড়িতে কিন্তু দোলক যে গড়ি ওই টাইপের গড়িও কিন্তু আছে, ঠিক আছে? তো সরল দোলকটা আসলে আমরা কাকে বলতেছি দেখো, এই যে এরকম হচ্ছে গিয়ে একটা তোমার মানে ব্যবস্থা বা সজ্জা, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কি সরল দোলক। তো আমরা ডেফিনেশনটাও দেখবো এবং হচ্ছে এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো। চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি সরল দোলক কাকে বলতেছি। আগে ডেফিনেশনটা একটু দেখে ফেলি, আমরা একটু দেখে ফেলি যে সরল দোলক ব্যাপারটা আসলে কি। যে একটি ক্ষুদ্র বাড়ি বস্তুকে, ঠিক আছে, একটা ক্ষুদ্র বাড়ি বস্তু, ঠিক আছে, ছোট তবে হচ্ছে সেটা কি হবে, বাড়ি হবে, ঠিক আছে? বাড়ি বস্তুকে ওজনহীন, ওজনহীন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পাকহীন এবং অপ্রসারণশীল নমনীয় সুতার সাহায্যে, ঠিক আছে? ব্যাপারগুলো হচ্ছে গিয়ে হয়তো আমাদের বাস্তবের সাথে এতটা যাবে না, মানে এটা একটা আর কি আদর্শ সরল দোলক। বাস্তবে তো ওজনহীন বা হচ্ছে পাকহীন বা অপ্রসারণশীল নমনীয় সুতাটা আসলে হচ্ছে পাওয়া অনেক টাফ, ঠিক আছে? আমরা যে কোনো সুতার কথাই চিন্তা করি না কেন, আমরা যখন তার মধ্যে একটা বাড়ি বস্তু ঝুলাবো তখন কিন্তু সে আসলে হচ্ছে কি কিছুটা তোমার হচ্ছে কি তার কিছুটা ওজনও থাকবে, তারপর হচ্ছে কিছুটা প্রসারণও হবে। আবার পাকহীন এটা হইতে পারে যে এত পাক নেই, মানে মোটামুটি বলতে পারো যে হচ্ছে স্ট্রেট, ওকে? তো সুতার সাহায্যে কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিলে, ঠিক আছে, একটা বাড়ি বস্তুকে, ক্ষুদ্র বাড়ি বস্তুকে আমরা হচ্ছে কি একটা অবলম্বন থেকে ঝুলিয়ে দেবো। মানে এখানে যেরকম তুমি ফিগারটা দেখতে পারতেছো আর কি, যেখানে আমরা কি করছি বলো, যে হচ্ছে গিয়ে এই যে এখান থেকে একটা আংটা বলতে পারো বা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গা থেকে আমরা একটা সুতার মাধ্যমে, একটা সুতা দেখো এখানে খেয়াল করো, যে এখানে একটা সুতা, এই সুতার মাধ্যমে আমি একটা বস্তুকে, এই যে এখানে গ্রিন যেটা দেখতেছো, একটা হচ্ছে কি সুতার মাধ্যমে বেঁধে এই বাড়ি বস্তুটাকে আমি হালকা আর কি টেনে ছেড়ে দিছি, ঠিক আছে? তো এটাই বলছে আর কি, দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিলে তা বিনা বাধায় অল্প বিস্তারে এদিক ওদিক দুলতে পারে, তবে তাকে হচ্ছে সরল দোলক বলে, ঠিক আছে? তো আমরা যদি এখানে হচ্ছে কি একটু টেনে ছেড়ে দিই, আর এই যে আমাদের এনভায়রনমেন্টটা এটা যদি তোমার হচ্ছে ঘর্ষণহীন হয়, মানে কোনো বাধা নেই, বাতাসের বাধা এরকম টাইপের কিছু নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই বাড়ি বস্তুটাই যে এরকম এদিক ওদিক দুল খেতে থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সরল দোলক। আর এই যে দোলকটা, এটাকে হচ্ছে তুমি দোলনাও বলতে পারো। তো এটার গতিপথটা যদি হয় এরকম যে প্রায় হচ্ছে গিয়ে কি একদম মানে অল্প বিস্তারে দোলটা খাচ্ছে, মানে দোলটা যে এখানে খাচ্ছে এটা ধরো অল্প বিস্তার, মানে খুব বেশি মানে এদিক সেদিক যাচ্ছে না, তো সেটাকে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি সৃষ্টি হবে, ঠিক আছে? এই যে অল্প বিস্তার, এখানে হয়তো অনেকটা হচ্ছে কি দেখানো হয়েছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, বা এখানে যেহেতু আমি ইমেজটা অন্য জায়গা থেকে কালেক্ট করছি, তো এটা আরও অল্প বিস্তারে যদি দুল খায় তাহলে এখানে একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হবে। কেন সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হবে সেটা আমরা হচ্ছে সামনে প্রমাণ সহকারে দেখব, বা হচ্ছে গিয়ে ইকুয়েশন ফর্মেটে দেখব যে আমাদের সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হওয়ার যে শর্তটা, সেই শর্তটা সে আসলে কী করে ফিল আপ করে, যে কারণে আমরা এখানে একটা সিম্পল হারমোনিক মোশনের ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে? তো আমরা জাস্ট ডেফিনেশনগুলো বা ছোটোখাটো যে ব্যাপারগুলো, চলো এইগুলো হচ্ছে আগে আমরা কমপ্লিট করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাই। ডেফিনেশনটা এখানে লিখে রাখতে পারো বা এখান থেকে শিখে ফেলতে পারো। তো আমরা হচ্ছে এখানে যেটা দেখব যে এই সরল দোলকের বেশ কয়টা হচ্ছে গিয়ে মানে তোমার সংজ্ঞা বা হচ্ছে বেশ কয়টা ব্যাপার, যেগুলো হচ্ছে আমাদের প্রায় এমসিকিউ অথবা অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। তো সর্বপ্রথম আমরা যে ব্যাপারটা দেখতেছি এখানে সেটা হচ্ছে ঝুলন বিন্দু, ঠিক আছে? ঝুলন বিন্দু। তো ঝুলন বিন্দু ব্যাপারটা আসলে কি একটু খেয়াল করো, যে আমাদের এই যে সুতাটা একটা জায়গা থেকে কিন্তু বেঁধে তারপর সুতার শেষ প্রান্তে কিন্তু আমরা বাড়ি বস্তুটা, যেটাকে হচ্ছে আমরা বব বলি বা গোলকপিণ্ড বলি, এটা ডেফিনেশন আমরা দেখব, যে একটা জায়গা থেকে বেঁধে কিন্তু তারপর হচ্ছে গিয়ে
সুতার মাধ্যমে আমি একটা বস্তু ঝুলাইছি, ঠিক আছে। তাহলে সুতাটা যে প্রান্তে আসলে বাঁধা ছিল, সুতার উপরের অংশটা যে একটা দৃঢ় অবলম্বনের সাথে বাঁধা ছিল, ঠিক আছে, একটা আংটা বলতে পারো বা একটা ছাদ বলতে পারো, ঠিক আছে, বা যে কোনো জায়গায় বাঁধা ছিল, সেটাকে আমরা বলতেছি ঝুলন বিন্দু। মানে ইজি করে বললে আমার সুতার সহ যে বরটা, ঠিক আছে, বরটা একটা যে বিন্দুতে আসলে হচ্ছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই যে এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ঝুলন বিন্দু, ঠিক আছে, ঝুলন বিন্দু। তাহলে দেখো যে বিন্দু থেকে সুতার সাহায্যে বব কি, তাহলে বব কোনটা, বব হচ্ছে এই যে বস্তুটা, বাড়ি যে বস্তুটা আমরা হচ্ছে কি বাঁধি, ঠিক আছে, বাড়ি যে বস্তুটার কথা আমরা শুরু থেকে বলতেছিলাম, এইটা অতি ক্ষুদ্র হবে এবং হচ্ছে এটা প্রায় আয়তনহীন হবে আর কি। আয়তনহীন কেন, কারণ যাতে এখানে বাতাসে বাধাটা খুব বেশি ইম্প্যাক্ট না ফেলতে পারে, ঠিক আছে। তো এটা আমরা যে জায়গা থেকে সুতার সাহায্যে আমরা ববকে কি করতে হয়েছে বা আমরা ঝুলিয়ে দিছি, ঠিক আছে, ঝুলানো হয়, তাকে বলা হয় ঝুলন বিন্দু। জাস্ট ডেফিনেশন শিখে রাখো এখান থেকে, জাস্ট বুঝতে পারলে ডেফিনেশন তুমি নিজেই নিজের মতো করে বানিয়ে লিখতে পারবা, ঠিক আছে। তারপরে তোমাকে বলছে বব, বব আসলে কোনটা, এটাকে হচ্ছে আমরা দোলক পিণ্ড বলি, ঠিক আছে। যে বাড়ি বস্তু, ঠিক আছে, যে বাড়ি বস্তুটাকে, যে বাড়ি বস্তুকে সুতায় ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয় তাকে বলা হয় বব বা দুলট, এটাকে ববও বলা হয়, তারপর হচ্ছে তোমাকে দুলটও বলা হয়, তারপর হচ্ছে তোমাকে কি দোলক পিণ্ডও বলা হয়। মানে এই যে ক্ষুদ্র যে বাড়ি বস্তুটা, এটা খুবই হচ্ছে কি মোটামুটি বাড়ি হবে এবং হচ্ছে কি এটা অনেক ক্ষুদ্র হবে, ঠিক আছে। ক্ষুদ্র হবে কিসের জন্য, কারণ যাতে এটার কোনো যাতে বাধার সম্মুখীন না হয়, এটা যাতে হচ্ছে অনেক সময় যাবৎ এরকমভাবে বাধাহীনভাবে সে এদিক সেদিক যাতে দুল খেতে পারে, ঠিক আছে। ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তারপর আমরা দেখি যে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য ব্যাপারটা আসলে কি, যে ঝুলন বিন্দু হতে, ঠিক আছে, ঝুলন বিন্দু আমরা তো একটা পয়েন্ট থেকে ঝুলিয়ে দিছি, আমরা শুরু থেকে বলতেছি যে একটা পয়েন্ট থেকে আমরা ঝুলিয়ে দিছি বস্তুটাকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ঝুলিয়ে দিছি এই ঝুলন বিন্দু থেকে ববের বারকেন্দ্র পর্যন্ত, ঠিক আছে। ববটা কি ছিল, এই যে আমাদের হচ্ছে বাড়ি যে বস্তুটা, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে বব, ঠিক আছে। তাহলে ঝুলন বিন্দু হতে ববের যে বারকেন্দ্র, ঠিক আছে, বারকেন্দ্র বলতে হচ্ছে যে পয়েন্ট দিয়ে তার হচ্ছে সম্পূর্ণ ওজনটা ক্রিয়া করতেছে। যদি এরকম একটা হচ্ছে গিয়ে গোলক হয়, ঠিক আছে, তাহলে তার হচ্ছে গিয়ে বারকেন্দ্রটা একদম ঠিক মিডিল পয়েন্টে, ঠিক সেন্টারে, ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে ঠিক এখানে আর কি, ঠিক আছে। তাহলে তার যে হচ্ছে গিয়ে ঝুলন বিন্দু থেকে তার বারকেন্দ্র পর্যন্ত, আমাদের ববের যে বারকেন্দ্র পর্যন্ত এতটুকু দূরত্বকে বা এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। এটা কিন্তু খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের কিন্তু আসতে পারে এমসিকে এবং অনেক সময় রিটেনেও এটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হয়। তাহলে ঝুলন বিন্দু থেকে, ঠিক আছে, ঝুলন বিন্দু থেকে আমাদের ববের বারকেন্দ্র পর্যন্ত, ঝুলন বিন্দু থেকে কোন জায়গা পর্যন্ত, ববের বারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য। তাহলে তোমাকে যদি এই ববের ব্যাপারে কোনো আইডিয়া দেওয়া না থাকে, মানে ববের ব্যাসার্ধ টাইপের কিছু দেওয়া নেই, যেহেতু এটা অনেক ক্ষুদ্র, আমরা হচ্ছে শুরু থেকে ডেফিনেশনটা পড়ে আসতেছি, এটা অনেক ক্ষুদ্র হয়, তো অনেক সময় হয়তো এই বব ব্যাপারে তোমাকে কি কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে সুতার যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য। যদি তোমার ববের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জাস্ট সুতার দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে নোটাকে লিখে রাখতে পারো, যদি ববের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, ঠিক আছে, ববের ব্যাপারে নো ইনফরমেশন, মানে কোনো ব্যাসার্ধ বা এরকম টাইপের কোনো কিছু দেয়া নেই ইনফরমেশন, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কার্যকরী দৈর্ঘ্যটা সেটা এল, আমরা কার্যকরী দৈর্ঘ্যটাকে যদি এল দ্বারা প্রকাশ করি, সেটা জাস্ট সুতার দৈর্ঘ্য, সেটা শুধুমাত্র কি, শুধুমাত্র সুতার দৈর্ঘ্য, আর কোনো কিছুই না, সুতার দৈর্ঘ্য, সেটা শুধুমাত্র সুতার দৈর্ঘ্য, ঠিক আছে। ওকে, আর যদি হচ্ছে গিয়ে ববটা তোমার সুষম গোলক হয়, ঠিক আছে, এবং গোলকের হচ্ছে তোমাকে ব্যাসার্ধ দেওয়া দিছে, ঠিক আছে, তাহলে ববটি সুষম গোলক হলে ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্বই হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে। যদি তোমার ব্যাসার্ধটা দেওয়া থাকে তাহলে একদম ঝুলন বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত, ববের কেন্দ্র পর্যন্ত, ঠিক আছে। বেশিরভাগ সময় গোলকেই হয়, তোমার আয়তক্ষেত্র হইতে পারে, ঠিক আছে, আয়তকার কোনো বস্তু আর কি, বা হচ্ছে বর্গাকার কোনো বস্তু, আমরা সেন্টারে চলে আসবো, আমরা বারকেন্দ্রে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, ইন দিস কেস মানে এই কেসে আর কি কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, ঠিক আছে। সুতার দৈর্ঘ্যটা যদি তোমার হয় এল, স্মল এল যেটাকে আমরা এখানে বলতেছি, আর এই ববের ব্যাসার্ধটা যদি হয় আর, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এল প্লাস আর, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে একটু নোট করে রাখো, যদি ববের ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে জাস্ট সুতার দৈর্ঘ্য। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন আমরা যেটা দেখব, খেয়াল করো, আমরা জাস্ট এখান থেকে ডেফিনেশনগুলো আর কি দেখতেছি। তারপর হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থান বলতে হচ্ছে গিয়ে এই যে আমরা শুরুতেই যে আমরা হচ্ছে গিয়ে এই দুলক পিণ্ডটা যেটা ছিল, ঠিক আছে, বা হচ্ছে বব যেটা ছিল, এটাকে তো আমরা একটু টেনে ছেড়ে দিছি, ঠিক আছে। টেনে যদি আমরা ছেড়ে দিই তাহলে তো এটা হচ্ছে কি
এই পাশ ওপাশ দুল খেতে থাকবে, এই পাশ ওপাশ দুল খেতে থাকবে, ঠিক আছে, দুল খেতে থাকবে। কিন্তু আমি যদি হচ্ছে কি এই পয়েন্ট টেনে ছেড়ে দিতাম, মানে টিক মিডিল পয়েন্ট আর কি, যেটা মানে যেখানে সে নিচ থেকে কি অবস্থায় থাকে, মানে কোনো গতির সৃষ্টি করে না, আমি যদি এটাকে আবার থামিয়ে, ঠিক আছে, এটা যে দুল খাচ্ছিল, আমি যদি এটাকে আবার থামিয়ে এই মিডিল পয়েন্টে, ঠিক আছে, মিডিল পয়েন্টে এনে যদি আমি হচ্ছে আবার তাকে ছেড়ে দিই, তাহলে সে কিন্তু আর গতিশীল হবে না, সে এখানেই থাকতে চাবে, ঠিক আছে, বা এখানেই থাকবে, কারণ এটাই তার হচ্ছে কি সাম্যবিন্দু, ঠিক আছে। আর আমি অন্য যে কোনো পয়েন্টেই আমি হচ্ছে গিয়ে কি টেনে ছেড়ে দিই না কেন, সে কিন্তু দুল খাবেই। আমি যদি এই যে ঠিক এই পয়েন্টে টেনে ছেড়ে দিই, তাহলে সে এতটুকু বিস্তারে দুল খেতে থাকবে, ঠিক আছে। তো আমাদের সাম্য অবস্থান হচ্ছে এরকম একটা বিন্দু বা ওই বিন্দু, ঠিক আছে, ওই বিন্দু ওইরকম একটা না, অ্যাকচুয়ালি একটা বিন্দু এখানে। তো ওই বিন্দু যেখানে হচ্ছে আমাদের দুলকপিণ্ডটা জাস্ট হচ্ছে গিয়ে এনে রেখে দিলে বা ছেড়ে দিলে সে ওইখানেই থাকবে, আর কোনো নড়াচড়া করবে না। তো আমরা চলো হচ্ছে ডিফিনেশনটা আমাদের হচ্ছে বইয়ের ভাষায় একটু দেখে ফেলি। তাহলে সাধারণ অবস্থায় সরল দোলক যে অবস্থানে স্থির থাকে তাকে সাম্যাবস্থান বলি, ঠিক আছে, যে অবস্থায় সে স্থির থাকে সাধারণ অবস্থায়, মানে গতিশীল অবস্থায় না, গতিশীল অবস্থায় কিন্তু এই যে লাস্ট পয়েন্টে এসে স্থির হয় একটু মুহূর্তের জন্য, তো ওই পয়েন্টটা মানে সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, কোনো ফোর্স টোর্স কাজ করতেছে না, কোনো টানাটানি আমরা করি নাই, জাস্ট হচ্ছে যে অবস্থায় সে নর্মালি স্থির থাকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের কৌণিক বিস্তার, তারপরে আমাদের কি আসছে যে কৌণিক বিস্তার। তাহলে দোলনের সময় যে কোনো একদিকে সাম্য অবস্থান হতে সর্বোচ্চ যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আর কৌণিক বিস্তার বলে, ঠিক আছে। যখন সে দুল খাচ্ছিল তখন কিন্তু সে, এটা যদি তার সাম্য অবস্থান হয় তাহলে সে কিন্তু এই যে এই পাশেও যাবে, ঠিক আছে, এই পাশেও যায়, আবার হচ্ছে গিয়ে কি এই পাশেও আসে, তাহলে ম্যাক্সিমাম যত দূরে যায়, ঠিক আছে, ধরো আমি ম্যাক্সিমাম দূরত্বটাকে আমি দুই পাশে ইচ্ছা করলে কাউন্ট করতে পারি, ধরো আমি এই পাশে কাউন্ট করতেছি, তাহলে ম্যাক্সিমাম এতটুকু দূরত্বে আসতে পারছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম যত দূরে যায় এই রেখার সাথে, ঠিক আছে, এই রেখার সাথে, এটা কিন্তু সোতা দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, এই রেখার সাথে তোমার নর্মালি যেখানে তার সাম্য অবস্থাটা আর কি, মানে যেখানে সে স্থির থাকে এই রেখার সাথে যত কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এই যে এই কোণটা আর কি, এই কোণটা, এটাকে আমরা বলি হচ্ছে কি কৌণিক বিস্তার, ঠিক আছে। তাহলে দোলক যখন হচ্ছে দোল খায়, দোল খাওয়ার সময় ম্যাক্সিমাম যত তার কৌণিক কোণ উৎপন্ন করে যে এখানে, ঠিক আছে, এখানে যে কোণটা উৎপন্ন হয় এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি কৌণিক বিস্তার, ম্যাক্সিমাম কিন্তু, ঠিক আছে। ম্যাক্সিমাম কেন বলতেছি, কারণ কোনো একটা সময় হয়তো হচ্ছে তোমার কি দোলকপিণ্ডটা এখানেও থাকবে, তো এখানে থাকলে তোমার এখানে কোণটা কত উৎপন্ন হবে, এই উপরের হচ্ছে জ্বলন বিন্দুর সাথে এখানে কত কোণ উৎপন্ন হবে, ধরো এখানে অন্য একটা কোণ উৎপন্ন হবে, ধরো এটা হচ্ছে আমি থিটা ড্যাশ, এই থিটা ড্যাশটাকে কিন্তু আমরা হচ্ছে কৌণিক বিস্তার বলবো না, ম্যাক্সিমাম যতটুকু যেতে পারে সেটাকে হচ্ছে আমরা বলবো কৌণিক বিস্তার, মানে এটা কিন্তু না, অবশ্যই যে এই কোণটা। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাই দেখো এখানে তোমাদের এমসিকিউর জন্য আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এগুলো নোট করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে ছোটো কোণের জন্য, মানে যখন আমাদের এই কোণের ভ্যালুটা মেনলি হচ্ছে 4 ডিগ্রি থেকে ছোটো হয় বা 4 ডিগ্রির মধ্যে হয় আর কি, 4 ডিগ্রির মধ্যে, 4 ডিগ্রি বা তার থেকেও ছোটো, ছোটো কোণের জন্য আমাদের, এখন ছোটো কোণ বলতে আমরা কত কোণ বোঝাচ্ছি, 4 ডিগ্রি বা তার থেকেও ছোটো, দোলকের প্রায়, ঠিক আছে, দোলকটা প্রায় এরকম যদি কোণে সে হচ্ছে কি এরকমভাবে দোল খেতে থাকে, মানে হচ্ছে ম্যাক্সিমাম যে কৌণিক বিস্তারটা এটা যদি 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সেই দোলকের গতিটা আসলে সিম্পল হারমোনিক মোশন গতি হয় বা হচ্ছে কি গতি অনুসরণ করে। তবে যদি বড় কৌণিক বিস্তার হয়, ঠিক আছে, মানে কৌণিক বিস্তারটা ধরো 4-এর থেকে বেশি হয়ে গেছে, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আর সেটা সিম্পল হারমোনিক মোশন হয় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটা নন লিনিয়ার, মানে হচ্ছে গিয়ে এখানে কার্ভ লাইন হয়ে যায় আর কি, এখানে আমাদের গতিপথটা হয়ে যায় এরকম একটু কার্ভ, এখানেও কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে, এখানেও কিন্তু কার্ভই হয়ে গেছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আর কি, গ্রাফিক্যালি দেখানোর জন্য আমরা মোটামুটি একটা বড় মানে কার্ভ লাইন বা হচ্ছে বড় পথে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমরা এমসিকিউর জন্য শিখে রাখতে পারো, সেটা হচ্ছে দোলকের সর্বোচ্চ উচ্চতা ও রৈখিক বিস্তার কৌণিক বিস্তারের উপর নির্ভর করে, ঠিক আছে। এই ব্যাপারটা আসলে কি মিন করতেছে, আমাদের রৈখিক বিস্তার আসলে কি, রৈখিক বিস্তার আমরা সামনে আবার দেখব, যে এটা তো ছিল তার সাম্যাবস্থা, ঠিক আছে, এই সাম্যাবস্থা থেকে তার যে এই বরাবর এই সরল পথে, মানে একদম আমাদের একটা তো হচ্ছে আমাদের কৌণিক বিস্তার যেটা, এটা আমরা বলতেছি যে যত কোণ উৎপন্ন করতেছে, আর এই সাম্যবিন্দুর যে রেখাটা বা সাম্যাবস্থার যে রেখাটা, এই রেখার সাথে তোমার লাস্ট পয়েন্ট যেখানে সে গেছে, ঠিক আছে, এটা যে সরলরৈখিক দূরত্ব এটাকে আমরা বলতেছি হচ্ছে সরলরৈখিক বিস্তার, ঠিক আছে। এই সরলরৈখিক বিস্তারটা আসলে তোমার কৌণিক বিস্তারের সাথে সাথে চেঞ্জ হয়, মানে কৌণিক বিস্তার যদি বেশি হয়, ঠিক আছে, কৌণিক বিস্তারটা যদি এখানে হইতো তাহলে আমাদের এতটুকু হয়তো সরলরৈখিক বিস্তার, ঠিক আছে, বা রৈখিক বিস্তার। আমাদের যদি কৌণিক বিস্তারটা এই পর্যন্ত হয় তাহলে আমাদের এই বড় যে রেখাটা এটা হচ্ছে তোমার কি রৈখিক বিস্তার, তার মানে আমাদের কৌণিক বিস্তার যদি বেশি হয় তো সেই ক্ষেত্রে আমাদের রৈখিক বিস্তারটা কি হবে, বেশি হবে। পাশাপাশি আমাদের কৌণিক বিস্তারটা যদি বেশি হয় তাহলে দেখো এই যে আমাদের যেটা একদম লেভেল ছিল, ঠিক আছে, যেখান থেকে আমরা হচ্ছে ঝুলাইছিলাম, মানে যেখানে আসলে ওই দোলকটা ছিল স্বাভাবিক অবস্থায়, এই বরাবর যে একটা রেখা আমরা টানি, তাহলে এটা হচ্ছে কি আমরা বলবো এটাকে উচ্চতা, ঠিক আছে। তাহলে এই উচ্চতাটাও তখন হচ্ছে গিয়ে কী হয়, বেশি হয়, মানে আমাদের যদি কৌণিক বিস্তার বেশি হয় তাহলে উচ্চতা বেশি হবে, কৌণিক বিস্তার যদি কম হয় তাহলে আমাদের উচ্চতা কম হবে,
কৌণিক বিস্তার বেশি হলে আমাদের রৈখিক বিস্তারও বেশি হবে, কৌণিক বিস্তার যদি আমাদের কম হয় তাহলে আমাদের রৈখিক বিস্তারও কম হবে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে একটু তোমরা এমসিকিউ এর জন্য শিখে ফেলবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে স্লাইডে চলে যাই। এখানে দেখো ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে, একটা ফ্রিকশনলেস ব্যবস্থা থাকবে, তারপর হচ্ছে এখানে মানে কৌণিক যে বিস্তারটা এটা হচ্ছে থিটা, তারপর হচ্ছে একটা মেসলেস রড মানে হচ্ছে একটা বরহীন সুতা আর কি, বা রড বা যে কোনো কিছু একটা মানে দৃঢ় অবলম্বন থেকে আর কি, মানে দৃঢ় একটা ব্যাপার দিয়ে বস্তু দিয়ে এখানে আটকিয়ে দেওয়া হয়েছে আর কি, বা বাঁধা হয়েছে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন মানে হচ্ছে সাম্যবিন্দু। ম্যাসিভ বব মানে হচ্ছে একটা অনেক ভারী দোলকপিণ্ড, ঠিক আছে। এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা এখান থেকেও দেখতে পারো স্লাইড থেকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিস্তার। একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তোমাদের ছিল কি কৌণিক বিস্তার। আমরা কিন্তু আগের স্লাইডে রৈখিক বিস্তারটা আলোচনা করে ফেলছি, যে তার সাম্য অবস্থার যে রেখাটা, ঠিক আছে, এই রেখাটা, এই রেখা থেকে বা এই পয়েন্ট থেকেও বলতে পারো, ঠিক আছে, বা এই রেখা থেকে আমাদের সর্বশেষ যে পয়েন্টে সে পৌঁছাইছে, ঠিক আছে, দুলকটা দুল খাওয়ার সময় সর্বশেষ যতটুকু দূরত্বে পৌঁছায়, ঠিক আছে, তার যে সরলরৈখিক দূরত্বটা, ঠিক আছে, মানে এই দূরত্বটা আর কি, এই দূরত্বটাকে আমরা বলতেছি কি তোমার রৈখিক বিস্তার। আচ্ছা, তার সরল দোলকের সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকের সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলা হয়, ঠিক আছে, যা দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়। এটা কিন্তু অবশ্যই দৈর্ঘ্যের এককে প্রকাশ হয়। একটু আগে আমরা যেটা প্রকাশ করছি সেটা কিন্তু থিটা। কৌণিক বিস্তার যেটা, এটা হচ্ছে থিটা এককে প্রকাশ হয়, বা আমরা থিটা এককে প্রকাশ করি। আর এটা কিন্তু দৈর্ঘ্যের একক, ঠিক আছে, যেহেতু দূরত্ব তাহলে দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়। সেই দৈর্ঘ্যটা হতে পারে তোমার মিটার বা সেন্টিমিটার, ঠিক আছে। আমরা বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশনে, যেহেতু এটা অল্প দূরত্বে দুলকায়, তো বেশিরভাগ সময় কোয়েশনে তোমাকে হচ্ছে সেন্টিমিটার ইউনিটে দেওয়া থাকে। তো আমরা হচ্ছে এটা মিটার এসআই এককে যদি ম্যাথ করার প্রয়োজন হয়, তো আমরা হচ্ছে সেটাকে এসআই এককে কনভার্ট করে নেব, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের যেটা আমাদের অনেক সময় কনফিউশন হয় সেই ব্যাপারটা হচ্ছে কি তোমরা এখান থেকে লিখে রাখতে পারো, যে হচ্ছে কি তুমি এখানে খেয়াল করো যে আমরা বলতেছি হচ্ছে বিস্তার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রৈখিক বিস্তার, একটা হচ্ছে তোমার কি কৌণিক বিস্তার। এটা হচ্ছে তোমার রৈখিক বিস্তার, আর এটা হচ্ছে তোমার কৌণিক বিস্তার। কনফিউশন এড়ানোর জন্য বড় কৌণিক বিচ্যুতির জন্য, কৌণিক বিস্তারটাকে আমরা হচ্ছে গিয়ে কৌণিক বিচ্যুতিও বলি, ঠিক আছে। তাহলে বড় কৌণিক বিচ্যুতির জন্য আমাদের রৈখিক বিস্তার কি হয়, বেশি হয়, রৈখিক বিস্তার বেশি হয়। আবার ছোট কৌণিক বিচ্যুতির জন্য আমাদের একটু আগে যে আগের পেজে যে হচ্ছে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করে ফেলছি, যে ছোট কৌণিক বিচ্যুতির জন্য আমাদের রৈখিক বিস্তার, ছোট কৌণিক বিচ্যুতির জন্য আমাদের রৈখিক বিস্তারটা হবে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে একটু ঠিক করে নিও, এটা হবে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে আমি আর এডিট করি নাই, ছোট হবে, ঠিক আছে। জাস্ট উপরে কপি পেস্ট করে এখানে বসাইছিলাম, পরে আর হচ্ছে এই বানানটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা, তারপরে বিস্তার পরিবর্তনের ফলে দোলনকাল পরিবর্তন হয় না। দোলনকাল তো তোমরা আমাদের এই চ্যাপ্টার শুরু থেকেই পড়ে আসতেছি, আসলে দোলনকালটা কি। সে যখন এরকমভাবে দুল খাবে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি ধরো এই পয়েন্ট থেকে দুল খেতে খেতে যখন ফুল পথ ঘুরে আবার এখানে আসবে, সেটাকে হচ্ছে আমরা দোলনকাল বলতেছি। তাহলে এই দোলনকালটা আসলে হচ্ছে তোমার কি এই বিস্তারের জন্য চেঞ্জ হয় না, মানে বিস্তার কম বেশি হওয়ার ফলে তোমার দোলনকালে কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা চলো পরবর্তী অংশে চলে যাই। তো আমরা আরও কয়েকটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে পূর্ণ দোলন। এটাও একটা ডেফিনেশন, এটা একটু মার্ক করে ফেলো, পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলন আমরা কাকে বলতেছি, যে সরল দোলকের ক্ষেত্রে একটি পূর্ণ দোলন মানে, ঠিক আছে, একটা পূর্ণ দোলন মানে কি, একটা পূর্ণ দোলন মানে দোলক একবার, ঠিক আছে, দোলকটা একবার সম্পূর্ণভাবে সামনে পিছনে গিয়ে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসার ঘটনা, ঠিক আছে। বা তোমরা সুন্দর করে ডেফিনেশনটা এখান থেকে লিখে ফেলতে পারো। তো এইভাবে যদি একটু দেখাই, তো আমাদের একটা এটা হচ্ছে ধরো একটা, এখান থেকে আমরা একটা বস্তু ঝুলিয়ে এরকমভাবে হচ্ছে টেনে ছেড়ে দিছি, তাহলে এই পথে অবশ্যই দুলকাবে সে। তো এই পথে যদি দুলকায়, আমি অনেকটা কার্ভ করেই দেখাচ্ছি, কিন্তু মানে সিম্পল হারমোনিক মোশনের জন্য কার্ভ হবে না, ওইটা হচ্ছে সরলরৈখিকই থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি চিন্তা করি এরকম কোনো একটা মোমেন্টে সে এখানে ছিল, তাহলে একটা পূর্ণ দোলন তখনই হবে যখন ধরো হচ্ছে সে এই মোমেন্টে এই দিক দিয়ে যাচ্ছিল, তাহলে এই দিক দিয়ে গিয়ে আবার হচ্ছে গিয়ে তার উল্টা দিকে যাবে, গিয়ে লাস্ট প্রান্তে যাবে, গিয়ে আবার এই পয়েন্টে আসা পর্যন্ত, ঠিক আছে। এই ফুল যে ঘটনাটা সেটাকে আমরা বলতেছি যে আবার এই পয়েন্টে আসা পর্যন্ত, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি একটা পূর্ণ দোলন। তাহলে যে কোনো পয়েন্টের কথা আমি চিন্তা করি না কেন, সে ফুল পথ কভার করে, ঠিক আছে, ফুল পথ কভার করে আবার সেম পয়েন্টে আসাকে আমরা বলতেছি পূর্ণ দোলন। ওকে, তারপরে আমাদের হচ্ছে দোলনকাল। দোলনকাল তাহলে যে সময়ের মধ্যে সরল দোলক একটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় দোলনকাল, ঠিক আছে। দোলনকালের সূত্রটা হচ্ছে আমাদের আগের মতোই, আমরা হচ্ছে যেরকম স্প্রিংয়ের জন্য পড়ছিলাম 2π√m/k, জাস্ট এখানে m/k হবে না, এখানে হবে l/g, কারণ এখানে তো আমাদের হচ্ছে কি স্প্রিং না, যে স্প্রিং রোবক হবে, এখানে হচ্ছে আমাদের l/g। l হচ্ছে সুতার দৈর্ঘ্য। তোমরা আপাতত এখান থেকে শুরুটা ইচ্ছা করলে লিখে ফেলতে পারো, আমরা সামনে আবার প্রমাণ সহকারে আর কি দেখবো। তাহলে লিখে ফেলতে পারো যে দোলনকাল যেটা, এই দোলনকালটা t = l,
টি ইকুয়াল 2 পাই √L/g, ঠিক আছে। এল হচ্ছে তোমার সুতার কার্যকরী দৈর্ঘ্য, আর জি হচ্ছে তোমার ইফেক্টিভ ত্বরণ। তো আমরা যেহেতু এখন ইফেক্টিভ ত্বরণ পড়তেছি না, তো জাস্ট হচ্ছে শিখে রাখো যে তোমার ত্বরণ যেখানে হচ্ছে এই দুলকটা দুল খাচ্ছে সেই স্থানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। জাস্ট আপাতত অভিকর্ষজ ত্বরণাকারী শিখে রাখো, আমরা সামনে এটা আরও বিস্তারিত পড়ব, ঠিক আছে। তো দোলনকালের যে একক, দোলনকালের একক কি? সেকেন্ড, ঠিক আছে। দোলনকালের একক সেকেন্ড। আর দোলনকাল যদি 2 সেকেন্ড হয়, ধরো একটা দোলক, সেই দোলকের দোলনকাল হচ্ছে তোমার 2 সেকেন্ড। দোলনকাল 2 সেকেন্ড মানে কি? তার অর্ধ দোলন, যেটা অনেক সময় তোমাকে হচ্ছে কি পরীক্ষা অর্ধ দোলন কথাটাও মেনশন করা থাকতে পারে। দোলনকাল 2 সেকেন্ড মানে হচ্ছে অর্ধ দোলন 1 সেকেন্ড, যেটাই থাকুক না কেন। তো সেইটাকে আমরা সেই ক্ষেত্রে এরকম যদি কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকে যে তার দোলনকাল 2 সেকেন্ড অথবা অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, সেই ক্ষেত্রে সেটাকে হচ্ছে আমরা বলতে পারি সেকেন্ড দোলক। সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেকেন্ড দোলক বলা যেতে পারে, বা হচ্ছে আমাদের বলবো, ঠিক আছে। সেটাকে আমরা জাস্ট দোলকও বলতে পারি, সেকেন্ড দোলকও বলতে পারি। যে কোনো দোলককে কিন্তু আমরা সেকেন্ড দোলক বলতে পারবো না, ঠিক আছে। জাস্ট দোলনকাল 2 সেকেন্ড হলে সেটাকে আমরা বলবো সেকেন্ড দোলক। তাহলে যে কোনো সেকেন্ড দোলকই আসলে কি? তোমার দোলক। কিন্তু যে কোনো দোলকই আসলে কি না? তোমার সেকেন্ড দোলক না, ঠিক আছে। সেকেন্ড দোলক হওয়ার জন্য এই শর্তটা অবশ্যই তোমার ফুলফিল করতে হবে, মানে অর্ধ দোলনকাল 1 সেকেন্ড অথবা হচ্ছে কি যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে দোলনকাল 2 সেকেন্ড হওয়া লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে যে আগের স্লাইডে আমরা যে ব্যাপারটা পড়ছিলাম সেমভাবে আরেকটা কথা হচ্ছে এখানে, মানে সেম কথাটাই আবার হচ্ছে লিখে রাখছি, কারণ তখন তো আমরা দোলনকাল সম্পর্কে তেমন জানতাম না, এখন আমরা এটা জানছি, এজন্য এই স্লাইডে আবার অ্যাড করছি যে বিস্তার পরিবর্তনের ফলে দোলনকাল পরিবর্তন হয় না। তো আমরা অলরেডি বিস্তারও জানি, দোলনকালও জানি। বিস্তার যদি কোনো কারণে চেঞ্জ হয়, যেন বাতাসের বাধাজনিত কারণ বা হচ্ছে বিভিন্ন কারণে যদি তোমার দোলনকাল বিস্তার যদি চেঞ্জও হয়ে যায়, তো সেই ক্ষেত্রে দোলনকাল আসলে বাড়বে না বা কমবে না। অ্যাকচুয়ালি তোমার যদি বিস্তার বাড়ায় দাও, তাহলে দেখা যাবে হচ্ছে একটু বেশি সে হচ্ছে গিয়ে মানে স্পিডে হচ্ছে মুভ করবে, যার কারণে তার যে দোলনকালটা এটা সেমই থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। আর এই সূত্রটা কিন্তু আমরা সামনে আবার প্রমাণ সহকারে দেখবো, সো টেনশন করার কিছু নেই। তাহলে আমরা পরের যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের জন্য কিন্তু দুইটা ব্যাপার হচ্ছে খুব বেশি জরুরি। তোমাকে যদি জাস্ট হচ্ছে নর্মাল কম্পাঙ্ক, জাস্ট কম্পাঙ্ক কথাটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি বলবো? এফ যেটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যেটা, এটা হচ্ছে আমরা বুঝবো। তাহলে কম্পাঙ্ক যেটা, এটা হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে দোলকের পূর্ণ দোলনের সংখ্যা, ঠিক আছে। একটা দোলক প্রতি সেকেন্ডে যে কয়টা পূর্ণ দোলন দেয়, ঠিক আছে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে যে হ্যাঁ, প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময় যেটাই বলো, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কের সূত্রটা তুমি এভাবে শিখে রাখতে পারো। কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা এফ। তো এফ এর যে সূত্রটা সেটা হচ্ছে আমরা কি বলতেছি বলো দেখো, যে প্রতি একক সময়ে যে কয়টা পূর্ণ দোলন দেয়। তাহলে তুমি যদি টি সেকেন্ড বা টি সময় তাকে হচ্ছে অবজার্ভ করো, তাকে পর্যবেক্ষণ করো, ধরো সেই টি সময়ে এন সংখ্যক হচ্ছে পূর্ণদল দিছে, ঠিক আছে। তাহলে এন বাই টি হচ্ছে তোমার কি, যে এখানে কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল সমান তুমি লিখতে পারো, এফ ইকুয়াল তুমি লিখতে পারো এন বাই টি, ঠিক আছে। এফ ইকুয়াল এন বাই টি। এন হচ্ছে তোমার র্যান্ডম দুলের সংখ্যা, আর টি হচ্ছে গিয়ে সেই সংখ্যক দুল দিতে যে সময় লাগছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের একক হচ্ছে তোমার হার্জ বা সাইকেল পার সেকেন্ড, বা হচ্ছে তুমি বলতে পারো যে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এটা আমরা লেকচার নাম্বার 1-2 দিকেও পড়ছিলাম। সেম জিনিসগুলো আর কি আবার রিপিট করতেছি আমরা দোলকের জন্য। তো ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কম্পাঙ্ক দুইটা হইতে পারে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা খুবই হচ্ছে জরুরি। এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, জাস্ট তোমাকে যদি কোয়েশ্চেন উল্লেখ থাকে শুধু কম্পাঙ্ক, ঠিক আছে, শুধু কম্পাঙ্ক, ধরো কোয়েশ্চেনে শুধুমাত্র কম্পাঙ্ক উল্লেখ আছে, তখন এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে আসলে কি এফ। আর তোমাকে যদি কৌণিক কম্পাঙ্ক কথাটা উল্লেখ থাকে, তখন আমরা হচ্ছে বুঝবো ওমেগা। কৌণিক কম্পাঙ্ক উল্লেখ থাকলে তোমার আসলে কি ওমেগা, আর জাস্ট শুধুমাত্র কম্পাঙ্ক কথাটা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো হচ্ছে এফ বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো একটু শিখে রাখো এমসিকিউ এর জন্য, যে কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে দোলকের সম্পন্ন করা পূর্ণ দোলনের সংখ্যা, ঠিক আছে। এটার মাত্র আমরা এটার একক পড়ছি, এটার একক হচ্ছে তোমার কি হার্জ বা হচ্ছে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো অনেক সময় তুমি হচ্ছে কোয়েশ্চেনে যদি না বুঝো, ঠিক আছে, কোয়েশ্চেনের ভাষাগত দিকটা তুমি যদি বুঝতে না পারো, বা হচ্ছে কোনটা নির্ণয় করতে বলছে, তোমাকে এফ নির্ণয় করতে বলছে নাকি হচ্ছে তোমাকে ওমেগা নির্ণয় করতে বলছে, এটা যদি কখনো বলে যাও বা কনফিউশনে পড়ো, তাহলে অনেক সময় আমরা অপশন থেকেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। অপশনগুলো যদি তুমি দেখো এমসিকিউ এর জন্য, বিশেষ করে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য আমাদের কার্যকরী, যে তুমি যদি দেখো এককগুলো হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হচ্ছে হার্জ বা সেকেন্ড ইনভার্স, তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে আসলে এই এফ বের করতে বলছে, ঠিক আছে। আর যদি আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কৌণিক কম্পাঙ্ক কোনটা? ওমেগা। তাহলে এই কৌণিক কম্পাঙ্ক আসলে কি, যে প্রতি সেকেন্ডে দোলকের ঘূর্ণনের হার, মানে সে যে হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে, তাহলে সে কিন্তু হচ্ছে গিয়ে প্রতি একটা
গুণনে, ঠিক আছে, একবার একটা পূর্ণ দোলনে সে কিন্তু হচ্ছে যেটাকে আমরা দশাগুণ বলছিলাম, ঠিক আছে, সে হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে দশাগুণ অতিক্রম করতেছে, ঠিক আছে, বা হচ্ছে এখানে একটা কোণ অতিক্রম করতেছে। তাহলে প্রতি সেকেন্ডে দোলকের গুণনের হার মানে হচ্ছে কেমন হারে সে ঘুরতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার যে কণিক কম্পাঙ্ক। তো এটার একক আসলে হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। এটার একক কিন্তু হবে তোমার কি রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা একক থেকেও বুঝতে পারবো রেডিয়ান পার সেকেন্ড এককে প্রকাশ করা হয়। তাহলে এই কনফিউশনটা তোমরা হচ্ছে গিয়ে ঠিকঠাক মানে কোয়েশ্চেন পড়ে কোনটা বের করতে বলছে সেই অনুসারে তুমি বের করবা। তাহলে তুমি তো এই যে এফ এর একটা সূত্র আমরা এখানে লিখেই দিলাম কম্পাঙ্ক, আর ওমেগার যে হচ্ছে সূত্রগুলো, ওমেগার সূত্রগুলো হচ্ছে তোমার ওমেগা ইকুয়াল অনেকগুলো সূত্র আমরা গতিবিদ্যায় পড়ছি। এই চ্যাপ্টারের শুরুর দিকে হচ্ছে আমরা পড়ে ফেলছিলাম যে 2 পাই n বাই টি যদি তোমার হচ্ছে কি র্যান্ডম গুণন সংখ্যা বা হচ্ছে র্যান্ডম দোলন সংখ্যা আর হচ্ছে নিচে টাইম দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 2 পাই n/t তোমার হইতে পারে 2 পাই/t যদি একটা দোলনে যে সময় লাগে, ঠিক আছে, সেই সময়টা দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা পর্যায়কাল বলতে পারি আর কি। তাহলে দোলনটা হচ্ছে গিয়ে দোলন সংখ্যা হচ্ছে 1 আর এই ক্ষেত্রে যে টাইমটা সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। পর্যায়কাল দেওয়া থাকলে আমাদের দ্বিতীয় সূত্র। এবং তোমার যদি এরকম দেওয়া থাকে যে আমাদের কম্পাঙ্ক, তাহলে হচ্ছে 2πf, ঠিক আছে, আর এগুলো যদি একটাও দেওয়া না থাকে তাহলে হচ্ছে তোমার হচ্ছে উপরে ডেল থিটা বা থিটা/টি। থিটা/টি আমাদের হচ্ছে খুব বেশি প্রয়োজন হয় না, তাহলে এই সূত্রগুলো আর কি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তো এই ব্যাপারগুলো একটু শিখে ফেলবা। অলরেডি আশা করি এগুলো তোমাদের জানা আছে, কারণ এগুলো আমাদের হচ্ছে প্রথম দিকে ক্লাসে পড়ে ফেলছি, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আর নতুন কোনো কিছু না আমাদের, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুলক তল, ঠিক আছে। এই যে দুলকটা দুল খাচ্ছিল সে কিন্তু একটা তলে অবস্থান করতেছিল, ঠিক আছে। সে জাস্ট হচ্ছে ধরো এক অক্ষ বরাবর এরকম দুল খাচ্ছিল, সে কিছুটা উপরে উঠতেছিল, অবশ্য ববটা কিছুটা উপরে উঠতেছিল। তো এটাকে হচ্ছে তুমি বলতে পারো যে এক অক্ষ বরাবর তার একটা গতি ছিল, ওই অক্ষ বরাবর একটা গতি ছিল, ঠিক আছে। যদি ওই অক্ষ বরাবর গতিটা অনেক কম, ঠিক আছে, উচ্চতাটা প্রায় সরল দোলকের জন্য প্রায় সৃষ্টি হয় না বললেই চলে, ঠিক আছে। তো তারপরে তো কিছু অনেক ছোট হলেও একটা মানে উচ্চতা সৃষ্টি হয়, তো আমরা বলতে পারি তার যে গতিটা সেটা হচ্ছে এক অক্ষ এবং ওই অক্ষ বরাবর গতিশীল ছিল। তো সেখানে কিন্তু একটা তল তৈরি হয়েছিল, যে তলে আসলে আমাদের দোলকটা সুতা বলতে হচ্ছে কি আমাদের এই যে ওই অপ্রশনশীল যে সুতাটা ছিল সেটা, মানে সবগুলা নিয়ে যে হচ্ছে সিস্টেমটা, সেটা তো আসলে কিন্তু একটা তলে অবস্থান করতেছিল। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে দোলক তল, ঠিক আছে। তাহলে দোলক তল আসলে কি বলো, যে দোলক যখন দোলন করে তখন এটি একটি নির্দিষ্ট সমতলে, ঠিক আছে, দোলন সম্পন্ন করে, যা দোলক তল বা হচ্ছে পেন্ডুলাম প্লেন নামে হচ্ছে পরিচিত, ঠিক আছে। তাহলে তোমাদের দোলক তলের জন্য কয়টা ইনফরমেশন একটু মুখস্থ রাখো, যে দোলক তল, ঠিক আছে, দোলক তল হলো দোলকের দোলনের নিজস্ব সমতল, মানে যে অংশে বা যে সমতলে সে দোলকায়। বাহ্যিক বল না থাকলে দোলক একই তলে দোলন করবে, ঠিক আছে, জাস্ট তুমি টেনে ছেড়ে দিছ, এরপরে কোনো আর হচ্ছে বাধা নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে সে আসলে ওই তলেই দোল খেতে থাকবে। এখন ধর হচ্ছে বাতাসের বাধা বা অন্যান্য বাধা আছে, সে যেদিকে গতিশীল ছিল, ঠিক আছে, তার বিপরীত দিকে বাধাটা, তো সেই ক্ষেত্রেও সে এই তলেই অবস্থান করবে। মানে আমি যদি হচ্ছে গিয়ে ব্যাপারটা কীরকমভাবে যদি বলি, যে ধরো এটা এক্স অক্ষ এবং হচ্ছে এটা ওয়াই অক্ষ, সরি ঠিক আছে উল্টাটা বলছি, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, অথবা উল্টাটা বললে কোনো সমস্যা নেই, মানে তোমার বুঝতে পারলেই হয়েছে। তো জাস্ট হচ্ছে দোলকটাই যে এইদিকে দোল খাচ্ছে, তো আমি যদি তাকে এই যে সামনে থেকে একটা ফোর্স দিই, ঠিক আছে, তাহলে আসলে হচ্ছে গিয়ে কি দোলকটা জেট অক্ষ বরাবর একটু গতিশীল হয়ে যাবে। তো তখন আর সেই গতিটা তোমার একটা তলে অবস্থান করবে না, তখন হয়তো সেই যে এরকমভাবে হচ্ছে গিয়ে মানে যে এরকমভাবে হচ্ছে দোল খেতে থাকবে, ঠিক আছে। তখন হয়তো সে আর একটা তলে আবদ্ধ থাকবে না। তো এখানে বাহ্যিক বল এটা কোন তলে, মানে হচ্ছে গিয়ে সে যে তলে গতিশীল ছিল না তার থেকে যদি একটা আমরা হচ্ছে গিয়ে ফোর্স দেই, সেই দিক থেকে একটা ফোর্স দেই, তো সেই ক্ষেত্রে আর সে একই তলে থাকবে না, তাছাড়া সে কি একই তলে অবস্থান করবে, ঠিক আছে, একই তলে দোল খাবে। ওকে, তারপর হচ্ছে কি আরেকটা ব্যাপার, এটা তোমাদের মানে ইচ্ছে করলে মনে রাখতে পারো, মুখস্থ না করলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আমাদের বইয়ে ব্যাপারটা উল্লেখ নেই, যে পৃথিবীর ঘূর্ণনের ফলে দোলকের তল কিন্তু পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেই দোলকটাকে বলি ফুকু দোলক, ঠিক আছে। ওইটা হচ্ছে তোমাদের খুব বেশি জরুরি না, ইচ্ছা করলে মুখস্থ রাখতে পারো, যেহেতু অনেক সময় দেখা যায় আমাদের ভার্সিটি অথবা মেডিকেলে কিছু আননোন কোয়েশ্চেন চলে আসে এরকম মুখস্থ টাইপের, তো ইচ্ছা করলে শিখতে পারো। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। আশা করি এই ব্যাপারগুলো তোমরা হচ্ছে ক্লিয়ার। তো এই পর্যন্ত আমরা হচ্ছে কি আশা করি সরল দোলকের মানে যে এলিমেন্টগুলো ছিল, যে ডেফিনেশনগুলো ছিল, সেগুলো হচ্ছে আমরা অলরেডি বুঝতে পারছি এবং হচ্ছে অনুভব করতে পারছি। এখন আমরা যেটা দেখবো সেই আসলে সরল দোলকের ব্যবহারগুলো, ঠিক আছে, আমরা কোন কোন ক্ষেত্রে সরল দোলক ব্যবহার করি, ঠিক আছে। সরল দোলকের ব্যবহার হচ্ছে তোমার সময় পরিমাপে, বিশেষ করে প্রাচীনকালে আমাদের সরল দোলকের যে ঘড়িগুলো সেগুলো বেশি ইউজ হইতো। এখনও হচ্ছে কি অনেক বাসা বাড়িতে জাস্ট হচ্ছে কি মানে সৌন্দর্যের জন্য বা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য, ঠিক আছে,
সরল দোলক এখন হচ্ছে গিয়ে কিন্তু বা দোলক গড়ি যেটা অনেকের বাসা বাড়িতে আছে, যদিও এখন আমাদের ওই দেয়াল গড়ি বা হচ্ছে গিয়ে মানে ওই অ্যানালগ গড়ি আর খুব বেশি ইউজ করার প্রয়োজন হয় না, আমরা সবসময় হচ্ছে ফোন অথবা হচ্ছে গিয়ে মানে স্মার্ট ওয়াচ যেগুলো এইগুলোই বেশিরভাগ সময় ইউজ করি, ঠিক আছে। তো যাই হোক আমরা ইচ্ছা করলে আর কি এই হিসাবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে সেকেন্ড দোলকের যে হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা নির্ণয়ের জন্য আমরা হচ্ছে গিয়ে এই ব্যাপারটা ইউজ করি যে আমি কোথাও একটা সেকেন্ড দোলক বানাবো, তো সেই সেকেন্ড দোলকের দৈর্ঘ্যটা তোমার কত হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। কোনো একটা জায়গায় আমাদের একটু আগে যেটা পড়ছিলাম যে আমাদের পর্যায়কাল, ঠিক আছে, পর্যায়কালের শুরুটা কি লিখছিলাম, যদি সামনে এটা আবার আমরা দেখবো টি ইকুয়াল 2π√L/g, ঠিক আছে। তাহলে দেখো কার্যকরী দৈর্ঘ্য আর নিচে হচ্ছে তোমার জি। তাহলে কোনো একটা জায়গায় একটা দোলকের পর্যায়কাল হিসাব করে আর সুতার দৈর্ঘ্য তো আমরা হচ্ছে কাউন্টই করতে পারি একটা স্কেল দিয়ে মেপে, আমি তার যে পর্যায়কাল সেই পর্যায়কালটা ইউজ করে এবং সুতার দৈর্ঘ্যটা ইউজ করে এই অভিকর্ষ ত্বরণের মানটা, ওই জায়গায় অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে সেটা কিন্তু আমরা হচ্ছে হিসাব করতে পারি, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি যে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। তারপরে কোনো স্থানের উচ্চতা নির্ণয়, ঠিক আছে। আমরা হচ্ছে ধরো একটা সেকেন্ড দোলক ছিল বা এরকম একটা আমাদের দোলক ছিল যেটা বুপপৃষ্ঠে মানে যেখানে জি এর মান 9.8, সেখানে হচ্ছে আমাদের তার দোলনকালটা জানা ছিল। তারপর এটাকে আমি হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা নিয়ে গেছি, একটা পাহাড়ে নিয়ে যেতে পারি বা কোনো একটা উপরের পয়েন্টে নিয়ে গেলে, ঠিক আছে, ওই স্থানের উচ্চতাটা কত সেটা আসলে আমরা হচ্ছে গিয়ে এই সূত্রের মাধ্যমে কাউন্ট করতে পারি অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে তোমার কি যে টি, এই দুইটা হচ্ছে কম্পেয়ার করে। ওকে, তারপর হচ্ছে তোমার খনির গভীরতা। আমরা এই সরল দোলককে নিয়ে যদি হচ্ছে আমরা একটা খনির গভীরে যাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই দোলন কালের কেমন চেঞ্জ হচ্ছে, কেমন পরিবর্তন হচ্ছে, সেটার বেসিসে আমরা হচ্ছে খনির গভীরতাও নির্ণয় করতে পারি, পৃথিবীর বর্ণ নির্ণয় করতে পারি, আর হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের যে গবেষণা, এই গবেষণাগুলোতেও আমাদের হচ্ছে গিয়ে এই ব্যাপারটা ইউজ করতে পারি। তো আমাদের অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো পড়বো, আমরা মেইনলি হচ্ছে গিয়ে এই সরল দোলক কমপ্লিট করার পরে, ঠিক আছে, আমরা তো সবগুলো হচ্ছে এখানে মানে এমসিকিউর জন্য সবগুলোই মাথায় রাখবা, আমরা এই জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে গিয়ে কিন্তু ম্যাথ করবো, ঠিক আছে, কণিক গভীরতা পর্যন্ত, মানে এই চারটা ব্যাপার আমাদের আবার হচ্ছে গিয়ে ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ নির্ণয়, ঠিক আছে, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়, কোনো স্থানের উচ্চতা নির্ণয়, পাহাড়ের উচ্চতা বা এরকম কোনো জায়গায় উচ্চতা, খনির গভীরতা, এগুলো কিন্তু আমাদের এই রিলেটেড ম্যাথ করতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু এখান থেকে হচ্ছে বক্স করে দিলাম, খেয়াল রাখিও, ঠিক আছে। তাছাড়া আমরা পরবর্তী অংশে চলে যাই। এতক্ষণ তো আমরা সরল দোলক সম্পর্কে বিস্তারিত পড়লাম। আমরা একদম শুরু থেকেই বলতেছি এটা কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করার একটা উপায়। সরল দোলকের মাধ্যমে আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করতে পারি। এটা আমরা হচ্ছে ধরো আমি মুখস্থ বলছি বা হচ্ছে কি জাস্ট তোমাদের পড়াতে হবে সেজন্য আমি বলছি ব্যাপারটা, ঠিক আছে, বা সৃষ্টি হয় সেটা আমি জানি সেজন্য বলছি, এবং তোমাদের কাছে তো এটা হচ্ছে প্রুফটা দিতে হবে যে আসলে এখানে কিভাবে আমরা বুঝতে পারছি বা কোন ঘটনাটা থেকে আমরা এখানে হচ্ছে গিয়ে বলতে পারতেছি যে এটা আসলে হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি করবে। তো সেটা চলো আমরা একটু দেখে ফেলি যে সিম্পল হারমোনিক মোশনটা এটা আসলে কিভাবে সৃষ্টি হয়। তো আমি যদি হচ্ছে কি একটা সরল দোলক এই যে উপরে একটা জায়গা থেকে ধরো আমি হচ্ছে এরকমভাবে এখান থেকে ঝুলিয়ে একটা নিচে একটা বর ঝুলাই দিছি, ঠিক আছে, নিচে একটা বর ঝুলাই দিছি, তাই নিচে একটা বর আমরা হচ্ছে ঝুলিয়ে দিলাম। ধরো এই যে আমাদের এই বস্তুটা এটা হচ্ছে গিয়ে প্রায় এটার আয়তন নেই বললেই চলে, আমরা বলছিলাম অনেক ক্ষুদ্র একটা বস্তু আর কি, তাহলে এটার আয়তন নেই বললেই চলে। তো ঝুলিয়ে দেওয়ার পরে যদি একটু টেনে ছেড়ে দিই, এই যে এই পাশে একটু টেনে তারপর হচ্ছে কী করে দিছি, ছেড়ে দিছি, তাহলে সেই পাশে সে এরকমভাবে দুল খেতে থাকবে, যে এই ডানে বামে সে যে দুল খেতে থাকবে, ধরো কোনো একটা মোমেন্টে সে আসে হচ্ছে ধরো এই পয়েন্টে বা মিডিলের যে কোনো পয়েন্টে সে থাকতে পারতো, ঠিক আছে, ধরো কোনো একটা সময় সেই পয়েন্টে আসে আর কি, জাস্ট ধরে নাও। তাহলে এই পয়েন্টে যদি থাকে তাহলে তার যে হচ্ছে সুতাটা, যে সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম, সুতাটা কিন্তু এই যে এখানে সেম সুতাই, সুতার দৈর্ঘ্য কিন্তু বাড়ে নাই বা কমে নাই। তোমার মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে এখানে সুতার দৈর্ঘ্য যায়, এখানে হয়তো মনে হয় সুতার দৈর্ঘ্য ভিন্ন রকম, না, সুতার দৈর্ঘ্য এরকম ভিন্ন কোনো কিছু না। তুমি জাস্ট চিন্তা করো যে এখানে হচ্ছে গিয়ে এটা এরকমভাবে ছিল, এতটুকু দৈর্ঘ্য কভার করছিল, আমি যখন এই যে এটাকে এরকম করছি দেখো, তাহলে এই লাস্ট পয়েন্টটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, ঠিক আছে, লাস্ট পয়েন্টটা কী হয়ে গেছে, অনেকটা উপরে উঠে গেছে। সো তোমার হচ্ছে এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে। দেখো এখানে এই পর্যন্ত ছিল, এখানে কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, বরং আমি তাও তো অনেকটা নিচে আঁকছি, ঠিক আছে। সো যদি উপরে উঠে যায় এটা কনফিউশন হওয়ার কোনো দরকার নেই যে হচ্ছে আসলে মনে হয় সুতার দৈর্ঘ্য কমে গেছে, না, সুতার দৈর্ঘ্য এখানে কমবে না। তো যাই হোক, যেটা হচ্ছে আসলে বোঝাতে চাচ্ছি এখানে, তো কোনো একটা মোমেন্টে যেহেতু আমরা এখানে একটা বাড়ি বস্তু ঝুলাই দিছি, তাহলে এই পয়েন্টে এসে কিন্তু বস্তুর যে ওজনটা, এই ওজনটা খাড়ার নিচের দিয়ে কাজ করবে। তাহলে এই যে খাড়া নিচ বরাবর ওজন কাজ করতেছে, ঠিক আছে, খাড়া নিচ বরাবর তোমার হচ্ছে বস্তুর ওজনটা কাজ করতেছে। তো ওজনটা যদি তোমার হচ্ছে এমজি হয়, তাহলে এই এমজির দুইটা উপাংশ সৃষ্টি হবে, ঠিক আছে। একটা উপাংশ আমাদের যে এই দিয়ে কাজ করবে, একটু খেয়াল করো, আমি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো, যে একটা উপাংশ হচ্ছে তোমার এই দিয়ে কাজ করবে, আরেকটা উপাংশ তোমার হচ্ছে যে এই স্পর্শক বরাবর এই যে এই দিয়ে কাজ করবে। আপাতত আমরা এখানে ধরে নিচ্ছি আর কি, এটা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হবে। আমরা যদি সরল একদম হচ্ছে সোজা পথ বলতাম তাহলে কিন্তু একদম সাম্যবিন্দু দিয়ে কাজ করবে আর কি,
একদম সাম্যবিন্দু দিকে। তো ধরো হচ্ছে গিয়ে আমি একদম সোজা পয়েতেই তোমাদের ধরে নিচ্ছি, ধরো এখানে যে হচ্ছে গিয়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রির মতো আর কি দেখা যাচ্ছে না, তো জাস্ট ধরে নাও আর কি, বুঝে নাও। আমি তো এখানে অনেকটা হচ্ছে গিয়ে লম্বা করে আঁকছি, ঠিক আছে, বা বাঁকা করে আঁকছি। যদি সোজা হইতো তাহলে মোটামুটি যে এই পয়েন্টের মানে হচ্ছে সাম্যবিন্দু যেটা, এই সাম্যবিন্দুর দিকে আসলে এই বলটা কাজ করতো, ঠিক আছে। এই যে এই বলটা তোমার সাম্যবিন্দুর দিকেই কাজ করতো। আচ্ছা তুমি জাস্ট বুঝে নাও যে এটা হচ্ছে ধরো সাম্যবিন্দু দিকেই কাজ করতেছে, বুঝে নাও আর কি। তো আমরা এটাকে যে কোণটা আর কি 90 ডিগ্রি কোণ আর কি আমরা বলতেছি। তাহলে এইখানে যদি তোমার একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটা অবশ্যই আমরা বলছিলাম হচ্ছে গিয়ে কি খুবই ক্ষুদ্র কোণ, 4 ডিগ্রি বা হচ্ছে তার থেকেও ছোট কোণ। তাহলে এখানেও আসলে কি সেম কোণটা, তাহলে এখানে যদি সেম কোণ হয় তাহলে এমজির যে উপাংশগুলো আমরা বলছিলাম, এই যে এমজির একটা উপাংশ তোমার এই দিয়ে কাজ করবে, এটা হচ্ছে এমজি কস থিটা, কারণ আমি যদি এই উপাংশ নির্ণয় করতেছি তার সাথে উৎপন্ন কোণ থিটা, ঠিক আছে। আর এই দিকে যেটা হচ্ছে আমরা যে সাম্যবিন্দুর দিকে যেটা বলছিলাম, এদিকে যে তোমার হচ্ছে উপাংশটা, এটা হচ্ছে তোমার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তো এইদিকে যেহেতু একটা বল তোমার কাজ করতেছে, এই যে সাম্যবিন্দুর দিকে যেহেতু একটা বল কাজ করতেছে, কার উপর, ওই যে আমাদের দোলক পিণ্ড বা হচ্ছে বব, এই ববের উপর যেহেতু একটা বল কাজ করতেছে, ঠিক আছে, সাম্যবিন্দুর দিকে আমাদের এই ববের উপর একটা বল কাজ করতেছে, তাহলে এই বলের ফলে তোমার কি হবে, একটা ত্বরণ হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আগে বলের ফর্মেটে লিখি, এখানে একটা বল কাজ করতেছে, তো আমরা লিখতে পারি এফ সমান, এই বলটা আসলে কত, এফ সমান হচ্ছে তোমার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, ঠিক আছে। খেয়াল রাখো এই এমজি কস থিটা যেটা, এটা কিন্তু এই যে সুতার টান কর্তৃক নিউট্রাল হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের আর লেখার দরকার নেই, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে এমজি সাইন থিটার দিকে ফোকাস করতেছি। তাহলে এই বলের জন্য আসলে হচ্ছে তোমার কি, এই যে বব যেটা বা দোলক পিণ্ড যেটা ছিল তার একটা কি হবে, একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে দোলকের বর যদি তোমার দোলক পিণ্ডের যে বর সেটার বর যদি হয় এম, তাহলে আমরা লিখতে পারি সেই ত্বরণটা হচ্ছে এম এ, এফ ইকুয়াল এম এর সূত্র থেকে আর কি জাস্ট আমরা লিখতে পারি। তাহলে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, তাহলে হচ্ছে আমাদের এম আর এম কাটাকাটি, তাহলে আমাদের এ সমান যেটা থাকতেছে সেটা হচ্ছে জি সাইন থিটা। তাহলে সাইন থিটা যেটা, এই সাইন থিটাটাকে এখন আমরা কি লিখতে পারি, সাইন থিটাটা যদি আমাদের দেখো একটা ব্যাপার, দুইটা ব্যাপার এখানে খেয়াল রাখো, যে থিটার মানটা যেহেতু অনেক ছোটো, ইচ্ছা করলে এই সাইন থিটার পরিবর্তে শুধুমাত্র আমি থিটা লিখতে পারি। সাইন থিটার মান যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটার পরিবর্তে জাস্ট আমি থিটা লিখতে পারি, ঠিক আছে, রেডিয়ান এককে জাস্ট আমি থিটা লিখতে পারি, ঠিক আছে, রেডিয়ান এককে জাস্ট আমি থিটা বলতে পারি। এই থিটাটা আসলে কত একটু খেয়াল করতো, এই থিটাটা আসলে হচ্ছে আমাদের এখানে বলতে পারি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব কোনটা, আমি যদি এই যে এখানে একটা, এই যে এখানে যে একটা ত্রিভুজ চিন্তা করি, এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই ত্রিভুজের জন্য তোমার লম্বটা হচ্ছে তোমার ওই যে সরলরৈখিক যে বিস্তারটা ছিল, মানে যে এক্স আর কি যেটাকে বলছিলাম, ঠিক আছে, সরলরৈখিক বিস্তার বা বিস্তার। তাহলে এই যে বেলোটা, এই বেলোটা হচ্ছে তোমার এক্স মানে লম্ব, আর অতিভুজ মানে কি সুতার দৈর্ঘ্য, কারণ এখানে যে অংশটা ছিল সুতার দৈর্ঘ্য, এখানে কিন্তু সেমই আছে, সুতার দৈর্ঘ্য কিন্তু কোথাও চেঞ্জ হয়নি, কারণ সেম সুতাটাই জাস্ট একটু উপরে উঠে গেছে। দেখে মনে হয় দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, না, দৈর্ঘ্য চেঞ্জ হয় নাই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এল, তাহলে আমরা বলতে পারি এখানে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে গিয়ে এক্স বাই এল, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে তোমার সরণ, এই যে সাম্যবিন্দু থেকে সরণ, কোনো একটা মোমেন্টে হয়তো সেখানে অবস্থান করবে, সেক্ষেত্রে সরণ এক্স, কোনো একটা মোমেন্টে সে হয়তো এখানে অবস্থান করবে, তাহলে সরণ হচ্ছে এই এক্স, কোনো একটা মোমেন্টে হয়তো এখানে অবস্থান করবে, এটা হচ্ছে কি এই এক্স, তার মানে এক্সটা এখানে চেঞ্জ হচ্ছে, এক্সট্রা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের এই জি বাই এল যেটা, মানে জি এর মান বা এল এর মান, এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইগুলো কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, এই অংশটা আসলে কি একটা কনস্ট্যান্ট, এই যে অংশটা, এই অংশটা আসলে কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কিনা, এই অংশটা কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট, এই অংশটা একটা কনস্ট্যান্ট, যেটাকে হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, কম্পেয়ার করলে এই অংশটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। সো এটাকে যদি আপাতত তুমি একটা কনস্ট্যান্ট আকারেও চিন্তা করো, সো তুমি বলতে পারো যে হচ্ছে তোমার এ সমানুপাতিক এক্স, আমি আপাতত আর কি কনস্ট্যান্টটা লিখলাম না, আর তুমি যে কনস্ট্যান্টটা লিখো তাহলে এই যে এই বেরোটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার, ঠিক আছে, ওমেগা স্কোয়ার। তুমি এখান থেকেও মুখস্থ রাখতে পারো, অথবা একটু আগে যে আমরা সূত্রটা শিখে ফেলছিলাম, মুখস্থ করে ফেলছিলাম, যে টি ইকুয়াল 2π√L বাই জি, তো রুট ওভারের ভিতরটাকে উল্টা করে লিখলে, ঠিক আছে, উল্টা করে রুট ওভার এল বাই জি, মানে জি বাই এল যেটা, সেটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ারের মান, এই যে জি বাই এল, ঠিক আছে। তুমি যেটাই শিখো সমস্যা নেই। তো এখান থেকে আমরা তাহলে কি দেখতেছি বলো, এইখান থেকে আমরা দেখতেছি যে আমাদের ত্বরণটা, যে এই সরল দোলকের যে ত্বরণটা, এই দোলকপিণ্ড যেটা, দোলকপিণ্ডের যে ত্বরণটা, এই ত্বরণটা আসলে তোমার কি একটা নির্দিষ্ট কেন্দ্র বিমুখী এবং হচ্ছে তোমার সরণের সমানুপাতিক, নির্দিষ্ট কেন্দ্র বিমুখী এবং হচ্ছে কি সরণের সমানুপাতিক। তো এটাই কিন্তু ছিল তোমার সিম্পল হারমোনিক মোশনের ফান্ডামেন্টাল শর্ত, ঠিক আছে, মেইন যে শর্তটা, যে তোমার ত্বরণটা হবে তোমার কি সাম্যবিন্দুর দিকে, এবং সেটা হচ্ছে তোমার কি সরণের সমানুপাতিক। আর এই বলটা কিন্তু হচ্ছে তোমার সরণ যেদিকে তার হচ্ছে উল্টা দিকে কিন্তু তোমার বলটা কাজ করে। তো এটা আসলে আমরা নেগেটিভ সাইনটা দেই নেই, নেগেটিভ সাইনটা আর কি উজ্জ্বল করছি, তুমি ইচ্ছা করে নেগেটিভ সাইনটা দিতেও পারো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো তাইলে, যেহেতু আমাদের ফান্ডামেন্টাল যে শর্তটা, সেই শর্তটা যেহেতু সে হচ্ছে ফুলফিল করতেছে, সো আমরা হচ্ছে বলতেই পারি যে এটা আসলে একটা সিম্পল হারমোনিক মোশন সৃষ্টি হবে। তাহলে আমাদের
আর এই কোণটা কিন্তু অবশ্যই 4 ডিগ্রি থেকে ছোটো বা 4 ডিগ্রির সমান হবে, এর থেকে বেশি কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো, আর তাছাড়া কিন্তু সিম্পল হারমোনিক মোশন আমরা বলবো না, ঠিক আছে। হয়তো আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসলে সিম্পল হারমোনিক মোশন আর থাকে না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখান থেকে শিখে ফেলো যে হচ্ছে আমাদের এই ওমেগা স্কোয়ারের মানটা কত, ওমেগা স্কোয়ারের মান হচ্ছে কি G/L, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যদি এখান থেকেও এখন একটু প্রমাণ করতে চাই যে আসলে হচ্ছে আমাদের তাহলে টি এর ভ্যালুটা কত হবে। আগে তো আমরা হচ্ছে প্রমাণ ছাড়াই মুখস্থ করছিলাম, এখন যদি হচ্ছে আমরা মানে ব্যাপারটা হচ্ছে কি তাহলে শিখে ফেলি যে হচ্ছে বা একটু প্রমাণ করি। সাপোজ এখানে আমি একটু প্রমাণ করে দিই, ঠিক আছে। প্রমাণ করে যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের ওমেগার যে সূত্রটা, ওমেগার সূত্রটা হচ্ছে কি তোমার ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t, 2π/t পর্যায়কাল, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু আমাদের বেশিরভাগ সময় পর্যায়কাল নির্ণয় করতে হয়, তাহলে পর্যায়কাল টি যেটা এটা হচ্ছে 2π/ω, ঠিক আছে, 2π/ω। তাহলে ওমেগা স্কোয়ারের মান যেহেতু হচ্ছে গিয়ে G/L, ঠিক আছে। আচ্ছা আমি আপাতত এখানে লিখি 2π/ω। তাহলে ওমেগা স্কোয়ারের মান যেহেতু G/L, তাহলে ওমেগার মান হবে কি √G/L। তাহলে যেহেতু এখানে নিচে ওমেগাটা আছে, ঠিক আছে, নিচে যেহেতু ওমেগাটা আছে, তো আমরা বলতে পারি যে টি ইকুয়াল 2π, নিচে যেহেতু ওমেগাটাকে, তো এটাকে আমরা উল্টা করে লিখতে পারি যে এখানে ছিল হচ্ছে গিয়ে ওমেগা স্কোয়ারের মান ছিল G/L। সো যেহেতু আমি ওমেগার মান বসাচ্ছি, তাহলে একটা √ওভার বসাবো, আর G/L ছিল আমরা বসাবো L/G, ঠিক আছে। তো এই জায়গা থেকে আসলে ব্যাপারটা আসছে, তাহলে 2π√L/G, এটা হচ্ছে তাহলে আমাদের কি মেন সূত্রটা থাকতেছে পর্যায়কালের সূত্র, ঠিক আছে। তো আমাদের বেশিরভাগ সময় এই পর্যায়কালের ব্যাপারটাই হচ্ছে গিয়ে দেয়া থাকে বা হচ্ছে বের করতে বলে, বা এইটা ইউজ করে আমাদের অন্য কোনো কিছু হচ্ছে নির্ণয় করতে বলে। তো আমাদের এই সূত্রটা কিন্তু মাস্ট মুখস্থ জানা থাকতে হবে। আর আমাদের এটা যদি জানা থাকে, আমাদের যদি কম্পাঙ্ক বলে বা কৌণিক কম্পাঙ্ক বলে বা যাই কিছু বের করতে বলুক না কেন, আমাদের কিন্তু অন্য সব কিছু নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে মেন সূত্রটা এখানে বলতে পারো যে মেন যে আমাদের এখানে হাতিয়ারটা, সেই হাতিয়ারটাই এটা। পাশাপাশি এখান থেকে তুমি একটা ব্যাপার এখান থেকে শিখতে পারো যে টি ইকুয়াল 2π√L/G, তার মানে আমাদের যে পর্যায়কালটা, এই পর্যায়কালটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করতেছে একটু খেয়াল করো। যে আমাদের শুধুমাত্র সুতার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, যে পর্যায়কালটা এটা শুধুমাত্র সুতার দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে, আর ওই স্থানের তোমার অভিকর্ষ স্থলনের উপর ডিপেন্ড করতেছে। এটা আগে যে আমরা শিখছিলাম, সেটা কৌণিক বিস্তার বলো বা হচ্ছে তোমার রৈখিক বিস্তার, এইগুলোর উপর যে ডিপেন্ড করে না, এখানে কিন্তু এখানে এইটার প্রতিফলন তুমি দেখতে পারতেছো। যে ডিপেন্ড করতো তাহলে কিন্তু এই সূত্র ওই ভ্যালুগুলোও থাকতো, ঠিক আছে। তো ওই ভ্যালুগুলো যাই হোক না কেন, কোনো ম্যাটার না, আমাদের হচ্ছে জাস্ট ডিপেন্ড করতেছে এল এর উপর সুতার দৈর্ঘ্য, সুতার কার্যকরী দৈর্ঘ্য কিন্তু, আর হচ্ছে আমাদের সেই স্থানের অভিকর্ষ ত্বরণ। ওকে, তো আমরা হচ্ছে সব কিছুই কভার করে ফেলছি। তো কভার করার পর এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, যে আমরা সূত্র কিন্তু মানে বেসিক যে হচ্ছে গিয়ে মানে ফান্ডামেন্টাল যে তিনটা বা থিওরিটা, সেই থিওরিটা ইউজ করে আমরা অলরেডি পর্যায়কালের সূত্র জেনে গেছি, ঠিক আছে। এখন এই সরল দোলক নিয়ে আসলে হচ্ছে গিয়ে মানে বিজ্ঞানী গ্যালিলিও কিছু মানে সূত্র দিছে, ঠিক আছে। ওই সূত্রগুলো থেকেও আমরা পর্যায়কালের ব্যাপারটা নিয়ে আসতে পারি আশা করি, বা মানে নিয়ে আসতে পারি ইচ্ছা করলে। তো আমরা অ্যাকচুয়ালি অনেক সময় করি কি, আমরা আগে সূত্রটা শিখি, ঠিক আছে, মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই সূত্রগুলো শিখে আমরা সূত্রটার প্রতিপাদন করি। এখানে করতেছে তার উল্টাটা, আমরা অলরেডি সূত্র প্রতিপাদন করে ফেলছি, করে ফেলার পরে আমরা এই রিলেটেড কয়েকটা হচ্ছে কি ওই যে সংজ্ঞামূলক কথা আমরা শিখবো, ঠিক আছে। তো সংজ্ঞামূলক কথার মুখস্থ করার কোনো কিছু নেই, কারণ আমরা অলরেডি সূত্র জানি, সূত্র থেকে আমরা বানিয়ে লিখতে পারবো। এখানে একটু খেয়াল করো, আমাদের যে পর্যায়কালটা একটা নির্দিষ্ট স্থানের জন্য মানে অভিকর্ষ ত্বরণ যদি স্থির থাকে, তাহলে সুতার দৈর্ঘ্যের সমানুপাতে চেঞ্জ হয়। তোমার যে হচ্ছে গিয়ে এখানে পর্যায়কালটা, এটা যদি সুতার দৈর্ঘ্য স্থির থাকে, তাহলে হচ্ছে তোমার কি অভিকর্ষ ত্বরণের বর্গমূলের, এটা কিন্তু এই যে বর্গমূলের সমানুপাতে, ঠিক আছে, জাস্ট সমানুপাতে কিন্তু না, সুতার দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। আর হচ্ছে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে এই সূত্র থেকে কিন্তু আমরা জাস্ট বুঝে ফেলতে পারতেছি। আর পর্যায়কাল যেটা, এগুলো বিস্তার বা এগুলোর উপর ডিপেন্ড করে না, এই সূত্র থেকে আমরা এটা অ্যানালাইসিস করে ফেলছি অলরেডি। এই কথাগুলাই এখন বিজ্ঞানী গ্যালিলিও আসলে সংজ্ঞা আকারে বলছে। তাহলে চলো আমরা এটা একটু দেখে ফেলি, এগুলো তোমরা জাস্ট হচ্ছে পড়ে ফেললেই হবে। যে এখানে হচ্ছে আমাদের দোলনকালের মোট 4টা সূত্র, দোলনকালের 4টা সূত্র। তাহলে হচ্ছে দোলনকাল 4টি সূত্র মেনে চলে। বিজ্ঞানী গ্যালিলিও এই সূত্রগুলো হচ্ছে আবিষ্কার করেন। সূত্রগুলো কি কি? প্রথম সূত্র দেখো, সময়কালের সূত্র, যে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তিত থাকলে নির্দিষ্ট স্থানে মানে কি তোমার হচ্ছে কি ওই স্থানের অভিকর্ষ ত্বরণ আসলে সেম, যে কার্যকরী দৈর্ঘ্য যেটা, এটা আসলে তোমার হচ্ছে গিয়ে কি কনস্ট্যান্ট, মানে এল এর মান চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। নির্দিষ্ট স্থানে এই কথাটার মানে কি জি এর মানও কনস্ট্যান্ট, মানে জি সেম, নির্দিষ্ট মান বলতে তোমাকে কি বোঝাচ্ছে, জি সেম। আর এখানে কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তিত মানে কি এল সেম, ঠিক আছে, এল সেম। তার মানে বলতেছে তোমার এল সেম এবং জি যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল ধ্রুব থাকে, ঠিক আছে। আমাদের টি ইকুয়াল 2π√L/G, এখন এলও চেঞ্জ হচ্ছে না,
জিও চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। নির্দিষ্ট স্থান মানে হচ্ছে কি তোমার জি ধ্রুবক, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত মানে কি এল ধ্রুবক। তো যে দুইটা জিনিসের উপর আমাদের দোলনকাল ডিপেন্ড করতেছে এই দুইটাই হচ্ছে আসলে ধ্রুবক। সো আসলে হচ্ছে এখানে কি দোলনকাল সেমই থাকবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে তোমাকে দৈর্ঘ্যের সূত্র। নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট স্থান বলতে হচ্ছে তোমার কি জি সেম, মানে জি আর কি ধ্রুবক, ঠিক আছে, জি সেম। তাহলে জি যদি সেম থাকে তাহলে নির্দিষ্ট স্থানে 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল তারা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, যেটা আমরা সূত্র থেকে অলরেডি শিখে ফেলছি। এখানে তো এগুলো নতুন করে মুখস্থ করার দরকার নেই, তুমি সূত্র জানলে জাস্ট এগুলো নিজের ভাষায় আর কি লিখবা। আর এখানে আবার হচ্ছে ব্র্যাকেট করে লিখে দিছি যে আসলে এখানে জি অপরিবর্তনীয় এবং কৌণিক বিস্তার হচ্ছে <4 ডিগ্রি। আচ্ছা, তৃতীয় সূত্র যেটা সেটা হচ্ছে ত্বরণের সূত্র। কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য যেটা এটা মানে এল যদি হচ্ছে তোমার ধ্রুবক থাকে, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত মানে হচ্ছে এল ধ্রুবক, এল সেম। তাহলে এল যদি সেম থাকে তাহলে 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে সকল সরল দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে জাস্ট সূত্র থেকে তুমি এগুলো নিজে নিজে লিখবা, এগুলো মুখস্থ করার কোনো কিছু নেই। তারপর হচ্ছে বরের সূত্র। বরের সূত্রটা আসলে কি, যে 4 ডিগ্রি কৌণিক বিস্তারের মধ্যে কোনো সরল দোলকের দোলনকালই ববের বর, মানে ববের বর কেমন, ঠিক আছে, বা হচ্ছে আকৃতি কেমন, বা হচ্ছে উপাদানের ঘনত্ব কেমন, মানে এইগুলোর উপর ডিপেন্ড করতেছে না কোনোভাবেই, ঠিক আছে। জাস্ট হচ্ছে শুধুমাত্র আমরা একদম শুরু থেকে বলছি যে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, জাস্ট এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপরেই ডিপেন্ড করে না। তো আশা করি থিওরি পার্টগুলো হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো আমরা হয়তো সামনে কিছু ম্যাথ করব আজকের ক্লাসে। এই লেকচারে আমরা শুধুমাত্র বেসিক টাইপের যে ম্যাথগুলো, যে আমরা যে সূত্রটা শিখলাম T=2π√L/g, আমরা শুধুমাত্র এই বেসিক টাইপের ম্যাথগুলো হচ্ছে কমপ্লিট করব, ঠিক আছে। অল্প সংখ্যক ম্যাথ হচ্ছে আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু এক্সট্রা ম্যাথও প্র্যাকটিস করব। ওকে ওকে, এখানে আমাদের অনেক টাইপের ম্যাথ আছে, আমরা ধাপে ধাপে সবগুলোই কমপ্লিট করব। তোমাদের এইগুলো যদি কমপ্লিট করো, তোমাদের হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট সহ, ঠিক আছে, তোমার হচ্ছে এই একাডেমিক এবং অ্যাডমিশন টেস্ট সহ থিওরি যে পার্টগুলো যেভাবে আলোচনা করতেছি বা স্লাইডে যেরকমভাবে হচ্ছে অ্যাড করে রাখছি, এইগুলা ফলো করলে তোমার হচ্ছে ভার্সিটি পাশাপাশি মেডিকেলও অনেকটা হয়ে যাবে, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট তো কভার হবেই, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে তোমরা ফলো করতে পারো, ফলো করে যাও। ওকে, তাহলে চলো আমরা কিছু ম্যাথ এখন প্র্যাকটিস করে ফেলি। তো ম্যাথ করার জন্য আমাদের ক্যালকুলেটার প্রয়োজন, ধরো ক্যালকুলেটারটা একটু নিয়ে আসি আমরা। খুবই বেসিক টাইপের ম্যাথ, ঠিক আছে, খুবই বেসিক টাইপের ম্যাথ। সো ভয় পাওয়ার কোনো কিছু নেই, জাস্ট তোমরা ম্যাথ হচ্ছে দেখবা আর করে ফেলবা, ঠিক আছে। আজকের ক্লাসে যে ম্যাথগুলো এগুলো খুবই ইজি, মানে এগুলো আসলে হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছু নাই, বা হচ্ছে আমি যদি তোমাদের সলভ করে নাও দিই তারপর হচ্ছে তোমরা বেশিরভাগ ম্যাথ এখানে করে ফেলতে পারবা, ঠিক আছে। মেজরিটি পার্সেন্ট ম্যাথ এখানে হচ্ছে তোমরা নিজে নিজে করে ফেলতে পারবা। সো ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি হচ্ছে কি ক্লাসের স্লাইডগুলো আগে দেখো তাহলে হচ্ছে তুমি নিজেই চেষ্টা করতে পারো ম্যাথগুলো, যদি জায়গাটা আটকে যাবা সেইগুলো হচ্ছে তোমরা সলভ করতে পারো বা সলভটা দেখতে পারো। তাহলে দেখো কি বলছে, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে, মানে কতটুকু পরিবর্তন করতে হবে তার কার্যকর দৈর্ঘ্য, যদি আমি দোলনকাল যেটা মানে টি, ঠিক আছে, দোলনকাল যেটা এটা হচ্ছে যদি আমি 50% বাড়াতে চাই, ঠিক আছে, টি এটা হচ্ছে টি এর ভ্যালু আমি 50% বাড়াতে চাচ্ছি। তাহলে 50% বাড়ানো এই কথাটার মানে কি, আমি দোলনকাল 50% বাড়াতে চাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু দোলনকাল তোমার এখানে দেয়া নেই, ইনিশিয়াল যে দোলনকালটা সেটা যেহেতু তোমার দেয়া নেই, তো একটা ব্যাপার অলওয়েজ মাথায় রাখবা যে আমাদের যখন কোনো একটা মেথের যে ডাটাগুলো প্রয়োজন সেই ডাটাগুলো সরাসরি সংখ্যাগতভাবে আমাদের দেয়া না থাকে, ঠিক আছে, ধরো এখানে শুরুতে দোলনকাল কত ছিল সেটাও তোমার দেয়া নেই, তারপর হচ্ছে তোমার কি দৈর্ঘ্য কতটুকু ছিল, ঠিক আছে, সেটাও দেয়া নেই। মানে এই ইনফরমেশনগুলো যখন তোমার দেয়া না থাকে, জাস্ট কম্পেয়ার করতে বলে যে আগে এটা ছিল এখন আমি এত পার্সেন্ট বাড়াইছি বা কমাইছি, এত গুণ করছি, এত বাগের এত ভাগ করছি, মানে এরকম যখন হচ্ছে গিয়ে মানে সিনারিও দেওয়া থাকে, মানে তুলনামূলক সিনারিও দেওয়া থাকে, তখন অলওয়েজ মাথায় রাখবো আমাদের হচ্ছে গিয়ে অনুপাত করব, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে দুইটা সিনারিও দিয়ে দুইটা ইকুয়েশন ফর্ম করব বা দুইবার সূত্রটা লিখবো, লিখে অনুপাত করবো, আর কোনগুলো চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা আমরা হচ্ছে একটু করার দৃষ্টি রাখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে সূত্রটা কি বলো, আমাদের সূত্র হচ্ছে T=2π√L/g। তাহলে শুরুতে হচ্ছে আমাদের দোলনকাল হয়তো একটা সামথিং ছিল, সেটাকে হচ্ছে আমরা ধরো T1 বলতেছি। তাহলে T1 সমান হচ্ছে তোমার 2π তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না, √L1/g, ঠিক আছে। যেহেতু এখানে তোমাকে জি এর মানের কোনো পরিবর্তনের কথা বলে নাই, তো আমরা ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট স্থানেই, মানে একটা জায়গায় আমাদের একটা দোলক ছিল, তার শুরুতে তার দোলনকাল ছিল T1, তো আমরা এটাকে এরকম একটা চেঞ্জ করবো, সুতরাং দীর্ঘটা এরকমভাবে চেঞ্জ করবো যাতে তার দোলনকালটা হচ্ছে 50% বেড়ে যায়। তো এটা হচ্ছে তোমার একটা সমীকরণ। পরবর্তীতে যখন হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য চেঞ্জ করছি, চেঞ্জ করে আমার হচ্ছে দোলনকালটা চেঞ্জ করছি, তখন হচ্ছে দ্বিতীয় যে সমীকরণটা সেটা হবে তোমার 2π√L2/g,
জি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তো তুমি জাস্ট কি করবা, জাস্ট অনুপাত করে দিবা। তো যেহেতু আমাদের L2 এর ভ্যালুটা বের করতে বলছে, তো তুমি যে কোনোটা দ্বারা ভাগ করতে পারো। যেহেতু আমাদের L2 এর ভ্যালুটা বের করতে বলছে, তো L2টাকে আমাদের হচ্ছে উপরে রাখাটা আর কি বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। কতটুকু পরিবর্তন করতে হবে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে গিয়ে বলতে পারি যে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই। তাহলে 2 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে তোমার, আমি এই প্রথমটা হচ্ছে ডিটেলসে দেখাচ্ছি, পরবর্তীগুলো হয়তো আমি তোমাদের খুব মানে এই ব্যাপারগুলো হয়তো ডিটেলসে লিখবো না, তোমরা এখান থেকে একটু ভালো করে বুঝে নাও। তাহলে আমরা লিখবো হচ্ছে T2/T1 সমান, যেহেতু আমাদের 2 নম্বর সমীকরণ মানে T2 উপরে লিখছি, T1 নিচে লিখছি, তাহলে আমাদের এই যে এই অংশটা মানে 2π√L2/g এটাকে আমরা লিখবো হচ্ছে উপরে, ঠিক আছে। তাহলে আমি এখন ভেঙে লিখি, তোমাদের প্রথম অঙ্কটা যেহেতু করাচ্ছি, 2π√L2/g, আর নিচে আমরা হচ্ছে লিখবো 2π√L1/g, ঠিক আছে। তাহলে আমাদের 2π আর 2π কাটাকাটি করে ফেলতে পারি এখানে। তোমাদের যখন অঙ্ক করবা, যখন অঙ্ক করবা, প্রথম হয়তো লিখবা, কিন্তু ফার্স্ট যখন অঙ্ক করবা, কিছু অঙ্ক করার পর এইগুলো আর এত লাইন টু লাইন লিখতে হবে না, জাস্ট তুমি হচ্ছে যেটা দরকার সেখানে চলে যেতে পারো ক্লাসে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখবো, T2/T1 সমান হচ্ছে তোমার আমাদের √L2/g, কিন্তু কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা এখন চলো এক লাইনে কনভার্ট হয়ে যাই, √L2 হচ্ছে √L1, আমরা জি হচ্ছে ধরো কাটাকাটি করে ফেলছি, √এর ভিতরেই কাটাকাটি করে ফেলছি। তোমরা ইচ্ছা করলে একটা লাইন লিখতে পারো যে √এর বাহিরে এনে, মানে কাউকে মারামারি বা কাটাকাটি করার প্রয়োজন হলে তার বাসা থেকে এনে, মানে এটা ভুলেও করবে না, কারোর সাথে মারামারি বা ঝগড়াঝাটি করবে না, খুবই হচ্ছে খারাপ ব্যাপার, মানে কখনো অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। তো এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য যে কাউকে যদি তোমার কাটাকাটির প্রয়োজন হয়, তার বাসা থেকে বের করে এনে, মানে যে √এর ভিতর থেকে বের করে এনে তারপর হচ্ছে তুমি কাটবা। মানে এখানে আমি একসাথে কেটে ফেলতে পারি, তোমরাও কাটতে পারো, সমস্যা নেই, বোর্ড পরীক্ষার জন্য আর কি ব্যাপারটা ফলো করতে চেষ্টা করবা। ওকে, তো আমাদের হচ্ছে যেহেতু L2 এর ভ্যালু বের করতে বলছে, তাহলে হচ্ছে আমাদের এইখানে যে √টা আছে এটাকে তো √, মুক্ত করতে হবে। তাহলে আমরা বলবো কি L2/L1 সমান হচ্ছে তোমার T2/T1 স্কোয়ার, আমরা আর কি স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। √টা তোলার জন্য আমরা স্কোয়ার করে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট তুমি প্রথম লাইনে এটা লিখে ফেলতে পারো, তোমার যদি সূত্রটা জানা থাকে যে দেখো টি সমান আসলে হচ্ছে কি, টি কার সাথে সমানুপাতে চেঞ্জ হচ্ছে, এল এর সাথে, টি সমানুপাতিক √L, তাহলে তুমি ইচ্ছা করলে লিখতে পারো যে T2/T1 সমান হচ্ছে কি L2/L1, ঠিক আছে। √, থাকবে, তারপর আর কি স্কোয়ার করে একসাথে করে ফেলতে পারো। ওকে, তাহলে এখন আমাদের গঠন হচ্ছে T2 এর ভ্যালুটা কত, T2 এর ভ্যালুটা হচ্ছে এখন আমাদের, যেহেতু সরাসরি ভ্যালু দেওয়া ছিল না, তাহলে আমাদের হচ্ছে কি যে যেটা বলছিলাম তুমি কম্পেয়ার করে ভ্যালুটা বের করবা। তাহলে T2টা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কি বলছিল 50% বাড়াতে, তাহলে T1 তো একটা ভ্যালু ছিলই, ঠিক আছে, T1 এর যে ভ্যালুটা সেটা তো ছিলই, এটার সাথে আরও তার 50% বাড়বে। এখানে কিন্তু বলে নাই যে কার 50%, আমরা বুঝবো কিন্তু মানে এই 50% এটা কার 50%, অবশ্যই T1 এর 50%, T1 এর 50%, ঠিক আছে, প্রথম যেটা এই প্রথমের 50%, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে T2 যেটা এটা 50% বৃদ্ধি পাইছে, মানে T1 যেটা ছিল সেটা থাকবে প্লাস বৃদ্ধি পাবে 50%, কার 50%, T1 এর 50%, T1 এর 50%, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি T1 প্লাস 0.50% মানে কি 0.5, 0.5 T1 মানে 1.5 T1, 1.5 T1, ঠিক আছে। তাহলে আমরা T2 এর জায়গায় এখানে লিখে ফেলবো 1.5 T1, 1.5 T1, আর নিচে হচ্ছে আমরা T1 যেটা আছে T1ই লিখবো স্কোয়ার। তাহলে T1 আবার কাটাকাটি, T1 এবং T1 আবার কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে জাস্ট হচ্ছে 1.5 স্কোয়ার, ঠিক আছে, 1.5 স্কোয়ার। ওকে, চলো তাহলে আমরা কাজটা করে ফেলি। 1.5 স্কোয়ার মানে হচ্ছে তোমার 2.25, তাহলে আমাদের L2 এর যে ভ্যালুটা, এই L2 এর ভ্যালুটা হচ্ছে তোমার 2.25 L1, একসাথে হচ্ছে আমরা লিখে ফেললাম 2.25 L1। তো তোমাকে বলছিল কার্যকরী দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করতে হবে, মানে পরিবর্তনটা কত, ঠিক আছে। আমরা দেখছি হচ্ছে গিয়ে যে কার্যকরী দৈর্ঘ্যটা কত হওয়া লাগবে, L2 এর যে ভ্যালুটা এটা হচ্ছে হওয়া লাগবে 2.25 L1 হওয়া লাগবে। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে বলো তো, পরিবর্তন কতটুকু হয়েছে, আমাদের শুরুতেই ছিল L1, শুরুতে কিন্তু তার কার্যকরী একটা দৈর্ঘ্য ছিল, সেটাকে আমরা বলছিলাম L1 ছিল। তো ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে 2.25 L1 হয়েছে, ঠিক আছে, 2.25 L1 হয়েছে। তাহলে বৃদ্ধি কতটুকু হলো বা পরিবর্তন কতটুকু হলো, সো আমরা বলতে পারি এখানে পরিবর্তন সমান হচ্ছে তোমার L2 মাইনাস L1। তুমি মুখে মুখে কিন্তু বলে ফেলতে পারতেছো যে 1.25 L1 হচ্ছে তোমার বৃদ্ধি পাইছে। তো এটাকে আমরা জাস্ট হচ্ছে বোর্ডের জন্য হয়তো একটু সুন্দর করে লিখবো, যে তাহলে উপরে লিখবো হচ্ছে মানে যে এখানে এই অংশটা L2 এর জায়গায় লিখবো 2.25 L1, 2.25
এলন আর মাইনাস হচ্ছে আমরা লিখবো এলন, তার মানে 1.25 এলন, ঠিক আছে, মানে হচ্ছে সমান তোমার থাকতেছে 1.25 এলন। তার মানে আমরা বলবো 1.25 এলন গুণ তোমার পরিবর্তন করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে। এখানে পরিবর্তন যদিও বলছে, আমরা আরও হচ্ছে কি ক্লিয়ারলি বলে দেবো যে এখানে হচ্ছে বৃদ্ধি করতে হবে। কতটুকু বৃদ্ধি করতে হবে? 1.25 গুণ, বা এটা তুমি যদি পার্সেন্টেজ আকারে নাও তাহলে 125%। যদি পার্সেন্টেজ আকারে নিতে চাও, যেহেতু আগের আমাদের অংশটা মানে টি এর যে ভ্যালুটা এটা তোমাকে পার্সেন্টেজ আকারে দিয়ে দিয়েছিল, তাহলে ইচ্ছা করলে আমাদের সব থেকে মানে স্ট্যান্ডার্ড হচ্ছে কি ওরা যেহেতু পার্সেন্টেজ আকারে বলছে, আমরাও পার্সেন্টেজ আকারেই বলবো, ঠিক আছে। তো আমরা ইচ্ছা করলে বলতে পারি 125%, ঠিক আছে। এটা একটু লিখে দিই তোমাদের জন্য, আর 125% বৃদ্ধি করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো তোমার এখানে কাজ হচ্ছে গিয়ে যে এই ভ্যালুটা ঠিকঠাক ধরতে পারা, প্রথম ম্যাথটা আমরা হচ্ছে একদম বিস্তারিত করে দিলাম, পরবর্তীগুলো হয়তো হচ্ছে গিয়ে আমরা এই অংশটা ভালো করে একটু বুঝতে চেষ্টা করো, পরবর্তীগুলো আরও হচ্ছে গিয়ে ফাস্ট বুঝতে পারবা। বোর্ডে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন প্রতি বছরই আসে, ঠিক আছে, মানে এরকম কম্পেয়ার করে আর কি আমাদের ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এখানে দেখো কি বলছে তোমাকে, যে কোনো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 200% বাড়ালে, ঠিক আছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্যটা আসলে কি 200% হচ্ছে গিয়ে বাড়াতে বলছে এখানে, ঠিক আছে, বাড়ালে বা আমরা যদি বাড়াই আর কি 200% যদি আমরা বৃদ্ধি করি সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের দিক থেকে কিন্তু আমরা অলরেডি একটা ইনফরমেশন পেয়ে গেছি যে তার শুরুতে যে হচ্ছে তোমার দোলনকালটা সেটা হচ্ছে তোমার 2 সেকেন্ড। শুরুতে যে T1টা এটা হচ্ছে তোমার কি 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক বলছে, আমরা জানি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, একদম মুখস্থ টোটালি। তো এর দোলনকাল কত হবে, ঠিক আছে, দৈর্ঘ্যটা যদি আমরা কি করি 200% বৃদ্ধি করি, তো সেম আগের মতোই। এখন জাস্ট হচ্ছে এখন আমি আর এত ডিটেলস লিখবো না, জাস্ট আমরা শুরুটা একটু লিখবো, লেখার পর আমরা হচ্ছে যেটা দরকার সেখানে চলে যাব, ঠিক আছে। তাহলে তোমার টি ইকুয়াল হচ্ছে আমরা জানি টি ইকুয়াল 2π √L/g। তো যেহেতু তোমার আসলে দৈর্ঘ্যের সাথে, ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে তোমার টি এর ভ্যালু মানে কম্পেয়ার করতে বলছে, তাহলে আমরা জাস্ট হচ্ছে গিয়ে বর্গমূলের সমানুপাতিক যে সম্পর্ক সেটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে T2, নিচে লিখবো হচ্ছে তোমার T1, এই যে আগের মতোই, জাস্ট আমরা হয়তো দুইটা সূত্র লিখতাম লিখে, ঠিক আছে, আমরা সূত্রটা লিখে তারপর হচ্ছে অনুপাত করতাম। তোমরা বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই কী করবা, দুইটা সূত্র লিখে দুইটা সমীকরণ সাজিয়ে তারপর অনুপাতটা করবা। আমরা যেহেতু হচ্ছে অলরেডি একটু আগে দেখে আসছি, আমি জাস্ট হচ্ছে এখান থেকেই সম্পর্কটা তৈরি করে ফেলতে পারতেছি, ঠিক আছে, বা করে ফেলতেছি। তো যেহেতু বর্গমূলের সমানুপাতিক, তার মানে আমরা হচ্ছে যে টি যেহেতু উপরে লিখছি, টি এর সাথে এল এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক, তাহলে দেখো কীভাবে হচ্ছে তুমি ইজিলি করবা। আমি যেহেতু উপরে T2 লিখছি, তাহলে এই পাশে আমি কি লিখবো, আমি হচ্ছে L2টাকে উপরে লিখবো, যেহেতু সমানুপাতিক, সমানুপাতিক মানে সেম পাশ, আমি কি লিখবো সেম পাশে লিখবো, খেয়াল রাখবা কিন্তু সেম পাশে লিখবো। তো যেহেতু T2টাকে উপরে লিখছি, তাহলে আমি L2টাকে উপরে লিখবো। T1টাকে যেহেতু আমি নিচে লিখছি, তাহলে L1টাকে হচ্ছে আমি নিচে লিখবো, আর হচ্ছে আমাদের রুট ওভার দিয়ে দেবো, ঠিক আছে, রুট ওভার দিয়ে দেবো। তাহলে এখানে তোমাকে দোলনকাল কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। আগের অংশে আমাদের দৈর্ঘ্যটাকে বের করতে বলছিল যে দৈর্ঘ্য কত, সেই জন্য আমরা দৈর্ঘ্যটাকে হচ্ছে গিয়ে স্কোয়ার বা পাওয়ার মুক্ত করছিলাম। তো এখানে যেহেতু দোলনকাল তোমাকে বের করতে বলছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টিটাকে এক পাশে রেখে আমরা হচ্ছে গিয়ে মানে এটা যেভাবে আমার দরকার সেভাবে আর কি অলরেডি আছে। তো আমাদের L2 এর ভ্যালুটা কত সেটা একটু চলো আমরা দেখি। L2 এর ভ্যালুটা আগের মতোই আমরা হচ্ছে নির্ণয় করবো। তা তোমাকে বলছে যে দোলকের দৈর্ঘ্য 200% বাড়ালে, মানে দৈর্ঘ্যটা হচ্ছে আমরা 200% বাড়াচ্ছি, তাহলে L2 এর যে ভ্যালুটা হবে এই L2টা হবে L1 প্লাস, যেহেতু বাড়াতে বলছে, দেখো এখানে তো দুই ক্যাটাগরির কোশ্চেন আসে। একটা হচ্ছে বলে তোমাকে 200% করলে, যদি তোমাকে 200% করছে এটা বলে, তাহলে আমাদের L2টা হবে L1 এর 200% জাস্ট। আর তোমাকে যদি বলে বৃদ্ধি পাইছে, ঠিক আছে, এখানে কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করা আছে, একদম হচ্ছে সঠিক খুব সুন্দর করে এখানে লেখা আছে যে 200% বাড়ালে, মানে বাড়ানোই হয়েছে তোমার কত 200%, তাহলে হচ্ছে তোমার হবে L1 প্লাস, যেহেতু বাড়াতে বলছে বা হচ্ছে বাড়ানো হয়েছে বলছে, সো L1 তো থাকবেই, L1 এর সাথে আরও বৃদ্ধি পাইছে কার 200%, অবশ্যই L1 এর 200%, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে L1 এর 200%, ঠিক আছে, L1 এর 200%। ওকে, তাহলে হচ্ছে আমাদের L1 প্লাস L1 এর 200% মানে হচ্ছে কি 200% মানে হচ্ছে 2L1, 2L1, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে 3L1, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে মানটা বসায় দেবো এখন। তাহলে আমাদের L2 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 3L1, আর নিচে হচ্ছে আমাদের L1, তাহলে L1 আর L1 কাটাকাটি, এটা হচ্ছে আমাদের কাটাকাটি, তাহলে √3, তাহলে আমাদের T2 সমান হচ্ছে গিয়ে, তাহলে T2 সমানটা আমাদের হচ্ছে থাকতেছে T2 সমান √3 ইন্টু T1, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা T1টাকে এই পাশে নিয়ে গেছি। তাহলে T1টা অ্যাকচুয়ালি আসলে কত ছিল, T1টা ছিল যেহেতু তোমাকে বলছিল সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের দোলনকালটা আসলে কত 2 সেকেন্ড। তাহলে আমরা এটা হচ্ছে শুরুতে যেহেতু T1টা আমরা ধরছিলাম
সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের টি ওয়ানের ভ্যালুটা 2 সেকেন্ড আমরা বসাই দিতে পারি। তাহলে হচ্ছে টি ওয়ানের ভ্যালু তুমি যদি 2 সেকেন্ড বসাও তাহলে টি টু এর যে ভ্যালুটা সেটা পাবা 2√3 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, খুবই সিম্পল ম্যাথ কিন্তু, ঠিক আছে, খুবই ইজি ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, তো আমরা আসলে আরেকটা ব্যাপার এখানে হচ্ছে নোট আকারে লিখে দিই, যে একটু আগে যেটা বললাম, যে কখনো যদি তোমাকে এখানে বৃদ্ধি না বলে জাস্ট বলতো 200%, ওইটা তোমাদের হোমওয়ার্ক। যদি শুধুমাত্র 200% বাড়ানো না বাড়ানো বলে হচ্ছে, এখানে তো বলছে একদম হচ্ছে কি বাড়াচ্ছে 200% বাড়াইছে, তো তোমাদের হোমওয়ার্ক যদি দিয়ে দিই আমি এরকম, যে হচ্ছে তোমাকে যদি বলছে যে 200% করা হয়েছে, 200% করা হলে, ঠিক আছে, করা হলে মানে হচ্ছে তোমাকে বললে নাই যে হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, তুমি জাস্ট বলছে হচ্ছে গিয়ে যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 200% করলে, ঠিক আছে, 200% করছে আর কি, কোনো বাড়ানোর কথা উল্লেখ নেই, জাস্ট 200% করছে। যদি এরকম বলতো যে 200% করা হলে T2 ইকুয়াল কত, ঠিক আছে, দ্বিতীয় যে তোমার হচ্ছে কি দোলনকালটা সেটা কত, তো সেটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করবা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লাস আর করতে পারি, আমি তোমাদের একটু হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিই। এখানে তো আমরা বলছি হচ্ছে 200% বৃদ্ধি করা হয়েছে মানে কি এলন যেটা সেটা ছিলই, প্লাস সাথে আরও হচ্ছে কি 200% বাড়ানো হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে এলন প্লাস হবে না, জাস্ট হচ্ছে এলনের 200% হবে। তো এটা তোমরা হোমওয়ার্ক করে অ্যান্সারটা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। দেখো এই কোয়েশনটা কিন্তু খুবই সুন্দর একটা কোয়েশন, এবং এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে অসংখ্যবার আসছে, তোমাদের বোর্ড পরীক্ষা বলো, মানে অনেক জায়গায় এটা হচ্ছে এমসিকিউ আকারে আসে, ঠিক আছে। সব জায়গায় হয়তো এখানে উল্লেখ করা নেই, সব জায়গার কথা উল্লেখ করা নেই, তারপরেও যে কয়টা উল্লেখ করা আছে এটা কিন্তু মোটামুটি হিউজ। রুয়েটে 2বার আসছে, চুয়েটে আসছে 1বার। তো তোমাকে বলছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে হচ্ছে তোমার কি 95 সেন্টিমিটার, রাজশাহীতে তার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে তোমার 95 সেন্টিমিটার, এবং চট্টগ্রামে হচ্ছে তোমার কি 100 সেন্টিমিটার, ঠিক আছে। তোমাকে বলছে কোনো বস্তুর ওজন রাজশাহীতে যদি হচ্ছে 95 গ্রাম ওয়েট, গ্রাম ওয়েট ব্যাপারটা আসলে হচ্ছে গিয়ে কি, মানে আমরা যদি বলি 95 গ্রাম ওয়েট, এই কথাটার মিনিং হচ্ছে কি, আমরা অন্য একটা ক্লাসে হয়তো বলছিলাম তোমাদের, আপাতত এখান থেকে একটু শিখে রাখো, যদিও এই অঙ্কের জন্য আমাদের খুব বেশি জরুরি না, যে 95 গ্রাম বরকে, ঠিক আছে, গ্রাম তো আসলে হচ্ছে কার বর, একক, বরের একক, ঠিক আছে, তাহলে 95 গ্রাম বরকে পৃথিবী যত বলে টানে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 95 গ্রাম ওয়েট, বা ইজি করে বললে যে ওজন 95 গ্রাম বরের ওজন যেটা, সেই ওজনটাই হচ্ছে তোমার এই যে এরকমভাবে লেখা হয় অনেক সময় যে 95 গ্রাম ওয়েট। ওকে, তাহলে চট্টগ্রামে উহার ওজন কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে যেহেতু আমাদের ওজনটা যেটা, ঠিক আছে, ওজনটা যেটা, এটা যেহেতু আমাদের জি এর উপর নির্ভরশীল, যে আমাদের ওজনটাকে বলতে পারি এরকম এমজি, ঠিক আছে, এমজি, তাহলে ওজনটা যেহেতু জি এর উপর নির্ভরশীল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি কিন্তু আমাদের এখানে জি এর ভ্যালুটাই কম্পেয়ার করতে বলছে, যে রাজশাহীতে জি এর মান কত এবং হচ্ছে কি চিটাগাংয়ে জি এর মান কত, তাহলে জি এর মানের যে হচ্ছে অনুপাতটা সেটাই কিন্তু হচ্ছে তোমার ওজনের অনুপাত। কোন ওজনটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, বরের উপর ডিপেন্ড করতেছে, জি এর উপর ডিপেন্ড করতেছে। তো বর তো এখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, এখানে দোলকপিণ্ডটা যেটা, দোলকপিণ্ডের বর কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো যেহেতু দোলকপিণ্ডের বর চেঞ্জ হচ্ছে না, তাহলে শুধুমাত্র আমরা বলতে পারি এখানে জি এর কম্পেয়ারটা আমাদের করলেই হচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা জাস্ট ম্যাথটা করে ফেলি। ওকে, তো আমরা যেহেতু সেকেন্ড দোলক, একটা সেকেন্ড দোলক, ঠিক আছে, সেকেন্ড দোলকটা রাজশাহীতে দৈর্ঘ্য ছিল 95 সেন্টিমিটার, চট্টগ্রামে হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে চট্টগ্রামে নেওয়ার পরেও সেটাকে আসলে সেকেন্ড দোলকেই কনভার্ট করা হয়েছে, ঠিক আছে, সেকেন্ড দোলকেই কনভার্ট করা হয়েছে বা সেকেন্ড দোলকেই রাখা হয়েছে। হয়তো চিটাগাঙে নেওয়ার পর তার দোলনকালটা কিছুটা এদিক সেদিক হয়ে গেছিলো, তো দৈর্ঘ্যটাকে অ্যাডজাস্ট করে আবার সেটাকে সেকেন্ড দোলকেই রাখা হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই যে দোলকটা, এই দোলকটার আসলে হচ্ছে রাজশাহীতেও তোমার দোলনকাল 2 সেকেন্ড, আর হচ্ছে তোমার চিটাগাঙে আসলে কি দোলনকাল 2 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি, আমরা 2 এর ভ্যালুটা লিখবো না, আমরা লিখবো এরকম যে হচ্ছে কি টি রাজশাহী, মানে রাজশাহীতে তোমার হচ্ছে যে দোলনকালটা, এই দোলনকালটা আসলে হচ্ছে চিটাগাঙের দোলনকালের সমানই, যেহেতু দুই জায়গায় সে আসলে কি দোলক, সেকেন্ড দোলক হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে, জাস্ট আমি সি লিখি, ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই হয়েছে। তো টি রাজশাহী সমান হচ্ছে গিয়ে টি সি, তাহলে টি রাজশাহীর জন্য আমরা লিখতে পারি কি 2π√এল রাজশাহী বাই হচ্ছে তোমার জি রাজশাহী, কারণ আমাদের দোলনকাল যেটা এটা হচ্ছে টি ইকুয়াল 2π√L/জি। যেহেতু আসলে এল এর ভ্যালুটা চেঞ্জ করতে হয়েছে, যে এখানে রাজশাহীতে 95 সেন্টিমিটার ছিল, চিটাগাঙে হচ্ছে কি 100 সেন্টিমিটার করা লাগছে। তাহলে এটা কেন চেঞ্জ করা লাগছে, অবশ্যই অভিকর্ষ ত্বরণের জন্য, কারণ আমাদের দোলনকাল তো শুধুমাত্র দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপরে ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমরা এই পাশে আমরা লিখবো হচ্ছে টি ইকুয়াল 2π√LC বাই তোমার হচ্ছে কি জি সি। তাহলে আমাদের 2π কাটাকাটি করে ফেলো, 2π কাটাকাটি, ওই পাশে তুমি স্কোয়ার করে দিতে পারো, ওই পাশে তুমি স্কোয়ার করে দাও,
তাহলে স্কোয়ার করে দিলে হচ্ছে তোমাকে যেহেতু বের করতে বলছে কোন জায়গায়, যে চট্টগ্রামে উহার ওজন কত, তাহলে আমাদের হচ্ছে কি চিটাংটাকে আর কি উপরে রাখবো এই পাশে। ওকে, সমস্যা নেই, তুমি স্কোয়ার করে দিলে এরকম পাবে এল আর বা হচ্ছে তোমার জি আর সমান হচ্ছে তোমার এল সি বা হচ্ছে তোমার জিসি। তাহলে পরবর্তী লাইনে তুমি এখানে লিখতে পারো যে এই জিসিটাকে উপরে নিয়ে আসো, ঠিক আছে, জিসি যেটা এটাকে তুমি উপরে নিয়ে আসো, তাহলে জিসি বাই হচ্ছে কি জি আর, ঠিক আছে, সমান হচ্ছে তোমার এলসি বাই এল আর, তাই তো ব্যাপারটা, হ্যাঁ, জিসি বাই জি আর, এলসি বাই এল আর। ওকে, তাহলে এলসি বাই হচ্ছে তোমার এল আর, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এলসি মানে চিটাগাংয়ের দৈর্ঘ্য কত ছিল, তোমাকে বলছি চিটাগাংয়ের দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার। তাহলে আমাদের হচ্ছে এলসি যেটা এটা 100 বসা দিব, আর এল আর যেটা এটা আমরা হচ্ছে বসা দেবো রাজশাহীতে যে দৈর্ঘ্যটা ছিল মানে 95। এখানে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবা, আমাদের বর, ঠিক আছে, মানে সরি বর না, মানে হচ্ছে দৈর্ঘ্যটা যেটা, দৈর্ঘ্য যে এককটা আমি কিন্তু এখানে সেন্টিমিটার এককে বসাচ্ছি, এটা কোনো ম্যাটার করবে না আমাদের এই ম্যাথের জন্য। ম্যাথের রেজাল্টে আমাদের কোন একক বসাচ্ছি এটা কোনো ম্যাটার করবে না, যে কোনো একটা সিমিলার একক হইলেই হয়েছে। তোমরা বলতে পারবা কি যে কেন এখানে সিমিলার একক হইলেই হচ্ছে, কারণ দেখো এখানে কিন্তু অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত, তাহলে আমি উপরে সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, তাহলেও যে ভ্যালু হবে, আমি উপরে মিলিমিটার নিচে মিলিমিটার, তাহলে হচ্ছে কি সেম ভ্যালু আসবে। আমি যদি উপরে কিলোমিটার নিচে কিলোমিটার বসাই তারপরেও কি আসবে, সেম ভ্যালুই আসবে। তো এজন্য আমাদের এখানে এসআই একক মানে মিটারে নেওয়ার কোনো বাধ্যতামূলক না, তুমি ইচ্ছা করলে নিতে পারো জাস্ট ফর্মালিটির জন্য, কিন্তু রেজাল্ট আসলে কি আসবে, সেমই আসবে। আচ্ছা, তাহলে এটা কিসের অনুপাত, জিসি বাই হচ্ছে জিআর, এটার অনুপাত। তো তোমাকে যদি জাস্ট বলতো যে এই দুই পয়েন্টে তাদের ওজনের অনুপাতটা কত, ঠিক আছে, ওজনের অনুপাতটা কত, তাহলে আমাদের এখানে অ্যান্সার রেখে দিতে পারতাম। কিন্তু তোমাকে কিন্তু একদম বলছে চিটাগাংয়ের উহার ওজন কত, এটা তোমাকে একদম বের করতে বলছে, চট্টগ্রামে উহার ওজন কত এটা তোমাকে বের করতে বলছে। সো আমরা হচ্ছে গিয়ে এখানে রাখলে হবে না, আমরা একটু হচ্ছে অগ্রসর হওয়া লাগবে। তো চলো আমরা হচ্ছে গিয়ে গুটি গুটি পায়ে আর একটু হচ্ছে এগিয়ে যাই। তাহলে আমি যদি উভয় পাশে যে এখানে উপর নিচ যদি এম দ্বারা গুণ করে দিই, তাহলে আমি লিখতে পারি এমজিসি মানে জাস্ট উপর নিচ এম দ্বারা গুণ করতেছি, তো আসলে হচ্ছে সমতাই হয়ে গেছে এম জি আর, আর এই পাশে আমরা পাবো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে তোমার 100/95, ঠিক আছে, 100 ভাগ তোমার 95, তাহলে আমরা এই ভ্যালুটা পাবো 1.0526, 1.0526, ঠিক আছে। আমরা যেহেতু একটা ছোট সংখ্যা আমরা হচ্ছে একটু বেশি গড় নিলাম, 4 ডিজিট নিলাম। তাহলে এই এমজিআর এই কথাটার মানে আসলে কি, ওই যে আমাদের হচ্ছে যেটা 95 গ্রাম ওয়েট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাজশাহীতে আর কি এত সমতুল্য আর কি ওজন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি এখানে এইগুলোটা বসায় দিতে পারি যে এখানে ছিল তোমার 95 গ্রাম ওয়েট। তো তুমি জাস্ট এটাকে কি করো, আমাদের যেহেতু এমজিসি বের করতে চাচ্ছি, তাহলে এইটাকে জাস্ট যে নিচে যেটা ছিল এটাকে আমরা হচ্ছে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে ওই পাশে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে গিয়ে এটা কিন্তু যে তোমার ওয়েটটা আর কি, চিটাগাং ওয়েটটা, তাহলে এটা যে ভ্যালুটা, এই ভ্যালুটা ছিল তোমার 90, এই যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটা ছিল তোমার 95 গ্রাম ওয়েট, মানে হচ্ছে বর ছিল তোমার 95 গ্রাম, আর এখানে জি আর বলতে হচ্ছে রাজশাহীর অভিকর্ষ স্তরণ, ঠিক আছে। দুইটা গুণ করলে আমরা যে হচ্ছে এই ভ্যালুটা পাচ্ছিলাম সেটাকে আমরা বলতেছিলাম যে 95 গ্রাম ওয়েট, ঠিক আছে। তো এই ব্যাপারটা আগেও আলোচনা করছিলাম, আজকের মেতো আলোচনা করে দিলাম, তো হচ্ছে কি তোমরা এখান থেকে লিখে রাখো সুন্দর করে। ওকে, এখানে কিন্তু আমাদের এই গ্রামকে কেজিতে এইসবে কোনো কনভার্ট করার দরকার নেই, কারণ এই পাশেও দেখো কিন্তু আমাদের হচ্ছে অনুপাত রেশিও। সো আমরা হচ্ছে জাস্ট কী করবো যে 95কে আমরা কী করে দেবো যে 1.05, 95 ইন্টু 1.0526 এটার সাথে গুণ করে দেবো। তাহলে 95-এর সাথে যেটা আমরা গুণ করে দিই, গুণ যদি আমরা করে দিই ইন্টু 95, তাহলে আমরা পাবো 100, ঠিক আছে। তাহলে আমরা ভ্যালুটা পাবো 100, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কোথাও তো ভুল হয় নাই, তো তোমরা আবার একটু চেক করতে পারো যে কোথাও ভুল টুল হয়েছে কিনা। তাহলে হচ্ছে তোমার সুতরাং 100 গ্রাম ওয়েট, ঠিক আছে। তুমি যদি এখানে ওজনও বের করতে বলতো, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ডিরেক্ট নিউটন এককে বলে নাই, মানে একটু হচ্ছে গিয়ে মানে ভিন্ন একক বলছে বা হচ্ছে একটু অন্যভাবে ম্যাথটা করতে বলছে। তোমাকে যদি এখানে ভিন্ন এককও বলতো, ঠিক আছে, বা তোমাকে যদি বলতো নিউটন এককে ওজন কত, সেই ওজনটাই তোমাকে যদি একদম বের করতে বলতো, তো আমরা সেম কাজটাই করতাম, ঠিক আছে, এম জি সি, ঠিক আছে, মানে এই যে এই বেরোটা বর ইন্টু অভিকর্ষ স্তরণ, এটাকে আমরা বলি গ্রাম ওয়েট। ওকে, তো তোমাকে যদি ওজনটাও বের করতে বলতো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে লিখে ফেলতে পারতাম, এই যে এমজিসি এটাকে আমরা বলতে পারতাম হচ্ছে ওয়েট অফ চিটাং, মানে চিটাংয়ে বড় কত, ওজন কত, ডাব্লিউ, চিটাংয়ে ওয়েট কত, আর নিচেটাকে আমরা লিখতে পারতাম ডাব্লিউ আর। তো তুমি যেভাবেই করো কোনো সমস্যা নেই। তো চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই, এখানে আমরা অলরেডি অনেক সময় নিয়ে নিছি, এই কোয়েশনটা এত সময় দরকার ছিল না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। এখানে বলছে কি দেখো,
যে একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, মানে মাটির উপর মানে আর্থ সারফেস, এই আর্থ সারফেসে সঠিক সময় দেয়, চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে, ঠিক আছে, চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকালটা কত হবে। পৃথিবীর ব্যাসার্ধ যথা চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ এবং পৃথিবীর ভর যেটা এটা হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য অ্যাকচুয়ালি আমাদের অভিকর্ষ স্তরণ রিলেটেড মানে মহাকর্ষ অভিকর্ষ মহাকর্ষ যে চ্যাপ্টারটা আছে মহাকর্ষ অভিকর্ষ, সেখানে অভিকর্ষ স্তরণ রিলেটেড একটু আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে। সো আশা করি তোমাদের হচ্ছে গিয়ে ওই আইডিয়াটা আছে অলরেডি, কারণ যেহেতু আমরা এটা অষ্টম অধ্যায়ে পড়তেছি। তো আমাকে এখানে কার সাথে কার কম্পেয়ার করতে বলছে, যে আমাদের দোলনকালের সাথে, ঠিক আছে, দোলনকালের সাথে চন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে, জি অভিকর্ষ স্তরণ, দোলনকালের সাথে অভিকর্ষ স্তরণ। আমরা কেন কীভাবে বুঝতে পারতেছি, কারণ পৃথিবীতে আর্থ সারফেসে যখন ছিল তাইলে তার যে অভিকর্ষ স্তরণটা ছিল, ঠিক আছে, ওই দোলকের জন্য যে ইফেক্টিভ অভিকর্ষ স্তরণটা ছিল, চন্দ্রে নিয়ে গেলে কিন্তু সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সুতার দৈর্ঘ্যটা চেঞ্জ হয় নাই, জাস্ট ত্বরণটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন সূত্রটাই আগের মতোই জাস্ট খুবই অল্প লাইনে লিখে ফেলবো। তাহলে চলো আমরা লিখে ফেলি। টি ইকুয়াল তোমার 2 পাই রুট ওভার L/G, তাহলে যেহেতু আমাদের এখানে টি এর সাথে জি এর সম্পর্ক, আমাদের তৈরি করতে হবে, এলটা এখানে কনস্ট্যান্ট। সো আমরা হচ্ছে কি যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দেখতেছি, তোমাকে বের করতে বলছে যে চন্দ্রে নিয়ে গেলে তোমার দোলনকালটা কত হবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখো আমরা এক লাইনে লিখে ফেলতেছি, কিন্তু তোমরা ইচ্ছা করলে এটা বোর্ড পরীক্ষার জন্য 2টা সমীকরণ দিয়ে তারপর লিখবা। তো যেহেতু আমরা একবার সমীকরণ দিয়ে করতেছি এর জন্য আর লিখতেছি না। তাহলে টিএম মানে হচ্ছে তোমার চন্দ্রে নিয়ে গেলে, ঠিক আছে, টিএম মানে হচ্ছে মনে তোমার হচ্ছে গিয়ে দোলনকালটা, বাই হচ্ছে তোমার টিই পৃথিবীতে হচ্ছে তোমার দোলনকাল। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটাকে আমরা সমান লিখতে পারি এই পাশে। যেহেতু টিএম আমি উপরে লিখছি, তাহলে ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা পাশে হবে আর কি, মানে টিএমটা উপরে, তাহলে এখানে হচ্ছে জিএমটা যেটা এটা হবে নিচে, ঠিক আছে। ব্যস্তানুপাতিক মানে এরকম, তুমি এক লাইনে ইচ্ছা করলে এরকমভাবে সমীকরণ গঠন করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার জিএম আর টিটা হচ্ছে তোমার নিচে, তাহলে হচ্ছে তোমার রুট ওভার জিই, ঠিক আছে। এখন আমাদের এই চন্দ্রে টি এর ভ্যালুটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই যে অভিকর্ষ স্তরণ যে চ্যাপ্টারটা, মানে আমরা মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টারটা ছিল, সেখান থেকে এই অনুপাতটা একটু বের করে ফেলতে হবে। তাহলে চলো আমরা দেখি এই ভ্যালুটা কীভাবে বের করতে পারি। আমরা এরকমভাবে লিখতে পারি, পৃথিবীতে যে অভিকর্ষ স্তরণ এটা আমি ধরলাম হচ্ছে জিই, এটা হচ্ছে তোমার জি এমই বাই হচ্ছে তোমার আর ই স্কোয়ার, আর চন্দ্রে যে অভিকর্ষ স্তরণ সেটা হচ্ছে তোমার জিএম, এটা হচ্ছে GMM বাই RM স্কোয়ার। আগের মতোই আমাদের অভিকর্ষ স্তরণের যা সূত্রটা ইউজ করছি, জাস্ট আমরা আগের মতো অনুপাত করে দেবো, কারণ এখানে আমাদের হচ্ছে অনুপাতটাই দরকার, ঠিক আছে। তো আমাদের যেহেতু GE/GM এই অনুপাতটা দরকার, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে কী করবো, এখানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেবো। ধরো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে আমি ধরো 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে হচ্ছে আমাদের যদি এখানে ভাগ করে দিই, তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো GE বা হচ্ছে তোমার জিএম সমান জি কনস্ট্যান্ট কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে তোমার ME আর স্কোয়ার ইন্টু RM স্কোয়ার MM, ঠিক আছে। দেখো তোমরা জাস্ট আমি এক লাইনে করে ফেললাম, তোমরা ইচ্ছা করলে 2 লাইনে করতে পারো, বুঝতে পারছো কিনা। তাহলে ME যেটা তোমাকে বলে দিচ্ছে হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ এবং পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ। তাহলে পৃথিবীর যে ভরটা এখানে পৃথিবীর যে ভরটা একটু খেয়াল করো ভালো করে, পৃথিবীর ভরটা মানে ME যেটা, এই MEটাকে আমরা লিখতে পারি চন্দ্রের ভরের 81 গুণ, ঠিক আছে। তার মানে MEটাকে আমি লিখতে পারি ME যেটা পৃথিবীর ভর এটা চন্দ্রের ভরের 81 গুণ। তার মানে আমরা এই এমিটাকে রিপ্লেস করব চন্দ্রের ভরের 81 গুণ, ঠিক আছে। তাহলে 81 গুণ অফ MM মানে যে চন্দ্রের ভরের 81 গুণ, এটা আসলে কিসের মান, এমির মান মানে পৃথিবীর ভর, ঠিক আছে। আর এখানে গুণ দিয়ে তুমি এটাকে নিচে লিখে ফেলো MM, মানে একটা আগে হচ্ছে গিয়ে তুমি বেনিশ করে ফেলো। তাহলে এই যে এটা কাটাকাটি, আর তোমার থাকতেছে কি নিচে হচ্ছে RE। তোমাকে বলছে পৃথিবীর যে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, এটা চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে হচ্ছে আমাদের এই যে RE স্কোয়ার যেটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তো আমরা একসাথে লিখে ফেলি, বা হচ্ছে তোমার RM স্কোয়ার, আর এই পাশে ছিল তোমার RM স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের RM স্কোয়ার কাটাকাটি, যে এটা কাটাকাটি, তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি 81/16, ঠিক আছে। তার মানে আমাদের GE/GM যেটা, এটা হচ্ছে তোমার 81/16, তাহলে সমান আমরা কত পাচ্ছি 81/16। এটা আসলে হচ্ছে কি রুট ওভার ছাড়া কিন্তু ভ্যালুটা, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এখানে রুট ওভার আছে,
তো আমরা অ্যাকচুয়ালি এখানে বসাই দিতে পারি যে √81/16 বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আসলে কি Tm/t মান। ঠিক আছে, t এর মান। তাহলে 81/16 মানটা দেখো কত হয়। 81/16, 81 ভাগ হচ্ছে তোমার 16, 5 এটাকে আমরা √ওভার করে দেবো, যেহেতু একটা √ওভার আছে, তাহলে √ওভার অ্যান্সার মানে 2.25। ঠিক আছে, 2.25। তাহলে Tm যেটা, Tm মানে হচ্ছে তোমার ওই চন্দ্রে তোমার হচ্ছে দোলনকালটা হবে, এটা হচ্ছে 2.25 ইন্টু হচ্ছে তোমার টিই কত আসলে হবে, যেহেতু বলছিল সেকেন্ড দোলক। ঠিক আছে, তাহলে অবশ্যই পৃথিবীতে, ঠিক আছে, পৃথিবীতে বা ভূপৃষ্ঠে যেটা, এটা হচ্ছে অবশ্যই দোলনকালটা তোমার 2 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু সেকেন্ড দোলক বলছে, তাহলে টিই যেটা, এটা অবশ্যই 2 সেকেন্ড। তাহলে তুমি জাস্ট হচ্ছে যেটা এই পাশে নিয়ে 2 দ্বারা গুণ করে দিছো। ঠিক আছে, 2 বসিয়ে দিছো মানটা, তাহলে তোমার হয়েছে 4.50। ঠিক আছে, তাহলে Tm, সুতরাং Tm যেটা মানে হচ্ছে তোমার চন্দ্রে দোলনকালটা, এটা হচ্ছে তোমার 4.5 সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারগুলা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট হচ্ছে কি ইজি সূত্র প্রয়োগ আর অনুপাত করা। বেশিরভাগ সময় হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথগুলোতে অনুপাত করার প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আরেকটা কোশ্চেন হয়তো আজকের ক্লাসে আমাদের আছে, তো এটাও ইজি কোশ্চেনই। তো চলো আমরা এটা দেখি কি বলছে। আমাদের এই কোশ্চেনটা দেখো, তোমাকে বলছে হচ্ছে কি যে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য হচ্ছে 98 সেন্টিমিটার এবং হচ্ছে দোলনকাল হচ্ছে তোমার 2 সেকেন্ড। তার মানে দোলনকালটা তোমার সরাসরি দেওয়া আছে, আর হচ্ছে সুতার যে দৈর্ঘ্যটা সেটা তোমার দেওয়া আছে যে 98 সেন্টিমিটার। বলছে দোলক পিণ্ডের ব্যাসার্ধ নির্ণয় করো। তো যেহেতু দোলনকাল দেওয়া আছে আর আমাকে হচ্ছে দোলক পিণ্ডের ব্যাসার্ধ চাওয়া হয়েছে, মানে সুতার দৈর্ঘ্যের সাথে দেওয়া আছে পাশাপাশি। তো আমাদের হচ্ছে এখানে মেইন যে সূত্রটা, যেটা একদম আমরা হচ্ছে শুরু থেকে পড়ে আসছি যে হচ্ছে T=2π √L/g, আমরা জাস্ট হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করব। জাস্ট এই সূত্রটা, আর কোনো কিছুই না। তো এখানে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে আমাদের এল যেটা, এলটা আসলে কি সুতার কার্যকরী দৈর্ঘ্য, বা হচ্ছে সুতাও আমরা বলবো না, অ্যাকচুয়ালি আমরা বলবো হচ্ছে কার্যকরী দোলকটা যেটা, এই দোলকের কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা বলছিলাম যদি তোমার এখানে হচ্ছে গিয়ে কি শুধুমাত্র সুতার দৈর্ঘ্য দেওয়া থাকে, দোলক পিণ্ড যেটা, এটার কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে হচ্ছে তোমার যে কার্যকরী দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা শুধুমাত্র সুতার দৈর্ঘ্যই আমাদের হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কিন্তু যদি আমাদের হচ্ছে গিয়ে দোলক পিণ্ডের ব্যাস বা ব্যাসার্ধ এরকম ইনফরমেশন দেওয়া থাকে বা হচ্ছে নির্ণয় করতে বলে, তখন কিন্তু এই এল মানে কি ছিল, এই এলটা তখন ছিল আমাদের এল প্লাস এল বলতে স্মল এল যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার গোলক পিণ্ডের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এই কোশ্চেনে তোমার গোলক পিণ্ডের ব্যাসার্ধ সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে বা তোমাকে বের করতে বলছে, সো আমরা হচ্ছে কি এখানে কি করতে হবে, শুরুতে হচ্ছে আমরা এই এল এর ভ্যালুটা মানে হচ্ছে কার্যকরী যে দৈর্ঘ্যটা, এটা বের করব। বের করে এটাকে সমান আমরা লিখব হচ্ছে এল প্লাস আর। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমাদের যেহেতু সব ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট আমরা ভ্যালু বসিয়ে দিই, যে মান তোমাকে এখানে 9.80 দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে তুমি দুইটা জিনিস শিখে ফেলতে পারো। আমরা চলো হচ্ছে আগে একটা বেসিক জিনিস শিখি, যে আমাদের টি এর ভ্যালু যেহেতু দেওয়া আছে আর আমাদের এল এর ভ্যালু বের করতে হবে, তাহলে তুমি হচ্ছে গিয়ে স্কোয়ার করে দাও। ঠিক আছে, আর যেটা আমাদের দরকার যেটা বের করবো, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে আমাদের 4π² হবে। ঠিক আছে, 4π² L/g সমান হচ্ছে তোমার টি স্কোয়ারের মানও কিন্তু আসলে 4, কারণ টি এর ভ্যালু যেহেতু 2 সেকেন্ড। ঠিক আছে, দেয়াই ছিল একদম সরাসরি টি এর ভ্যালু 2 সেকেন্ড, তাহলে টি স্কোয়ার মানেও কিন্তু 4। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি পরবর্তী লাইনে ভ্যালুটা বসিয়ে দিই, চলো আমরা এখন ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে 4π², ঠিক আছে, বাই হচ্ছে তোমার জি সমান হচ্ছে তোমার, আর এল তো আমরা এখানে লিখি নাই, তো এলটা লিখে ফেলি, এলটা সমান হচ্ছে তোমার 4। তাহলে এই 4 আর এই 4 কাটাকাটি চলে যাবে, এই যে এই 4 হচ্ছে আমাদের কাটাকাটি চলে যাবে। তার মানে আমাদের ওই পাশে শুধুমাত্র থাকবে এল এর যে ভ্যালুটা, এই এলটা শুধুমাত্র তোমার থাকবে g/π²। ঠিক আছে, g/π²। তাহলে একটু খেয়াল করো, এই জি যেটা, এটাও কিন্তু কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট স্থানের জন্য তো কনস্ট্যান্ট থাকেই। আমরা বেশিরভাগ সময়ই আমাদের এই ম্যাথে এই জি এর ভ্যালুটা 9.80 দেওয়া থাকে, বা যদি দেওয়া না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 9.80 ধরে নিই। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে মানে মোস্ট প্রবাবলি বেশিরভাগ সময় দেওয়াই থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জি এর মান যেটা, এটা হচ্ছে তোমার 9.8 কনস্ট্যান্ট। আবার হচ্ছে গিয়ে π² যেটা, পাই তো আসলে একটা কনস্ট্যান্ট, তাহলে π² যেটা, এটাও কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে তোমার 9.8/π²। ঠিক আছে, তাহলে π², তাহলে এখানে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 0.9929। ঠিক আছে, ইচ্ছা করলে 4 ডিজিট অথবা 3 ডিজিট নিতে পারো, আমি এখানে হচ্ছে তোমাকে 4 ডিজিট নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সুতরাং এল এর যে ভ্যালুটা, এই এল এর ভ্যালুটা হচ্ছে তোমার মানে কার্যকরী যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 0.9929 অথবা ইচ্ছা করলে তুমি এটাকে অর এটাকে তুমি লিখতে পারতো 0.993। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে এককটা, এটা কিন্তু এসআই ইউনিট মানে মিটার একক। এখানে কিন্তু আমাদের হচ্ছে অনুপাত যখন থাকবে তখন যে কোনো একক আমি ইউজ করতে পারি, সেন্টিমিটার, মিলিমিটার, কিন্তু এখানে যেহেতু হচ্ছে আমাদের
অনুপাত করি নেই, ডিরেক্ট আমি হচ্ছে সূত্রের মান বসিয়ে আমি কাজটা করছি, তো অবশ্যই কিন্তু এখানে যে এককটা হবে এটা কিন্তু মিটার একক, ঠিক আছে, মিটার। ওকে, এটাকে এখন তুমি ইচ্ছা করলে সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এই যে এলটা আমরা পাইছি, এটা অ্যাকচুয়ালি আসলে কার্যকরী দৈর্ঘ্য, এটা আসলে কেমন দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, টোটাল দৈর্ঘ্য। মানে এটার মধ্যে এখানে যে আমরা এলটা পাইছি, এল এর মধ্যে কিন্তু ওই যে স্মল এলও আছে, তারপর হচ্ছে কি দুলকপিণ্ডের যে ব্যাসার্ধ সেটাও আছে। তো যেহেতু আমাদের এই দুলকপিণ্ডের ব্যাসার্ধের যে ইনফরমেশনটা সেটা বের করতে বলছে, আর এই সুতার যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে তোমার কি সেন্টিমিটার ইউনিটে দেওয়া ছিল, তো আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এটাকে যখন আমরা এই সূত্রে বসাবো তখন আমাদের হচ্ছে রিকোয়ার্ড যে ইউনিটটা, বা যেহেতু এখানে দৈর্ঘ্যটা অনেক ছোটোই, আমরা এটাকে হচ্ছে গিয়ে কনভার্ট করে ফেলবো কি এককে, সেন্টিমিটার এককে, ঠিক আছে। তো এটাকে তুমি ইচ্ছা করলে যে মিটার যেটা, এটাকে হচ্ছে তুমি মিটার একক, যেহেতু মিটারটাকে তুমি জাস্ট হচ্ছে গিয়ে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি সেন্টিমিটার পেয়ে যাও, মানে 99.29, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে সুতরাং বা এটাকে লিখতে পারো এরকম, অর 99.29 সেন্টিমিটার, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার সেন্টিমিটার ইউনিটে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা হচ্ছে তোমার সেন্টিমিটার ইউনিটে ভ্যালু। যেহেতু আমাদের সেন্টিমিটার হচ্ছে গিয়ে ভ্যালুটা দেওয়া আছে, ওই যে সুতার যে দৈর্ঘ্যটা এটা সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে, সেজন্য আমরা সেন্টিমিটার এককে কনভার্ট করে নিলাম। তো আমরা জাস্ট এখন এখানে মানগুলো বসায় দিব, যে এল এর যে ভ্যালু কার্যকরী যে দৈর্ঘ্যটা এটা আমরা পাইছি হচ্ছে গিয়ে 99.29, অথবা তুমি ইচ্ছা করলে কিউ বসিয়ে ফেলতে পারতা। সুতার যে দৈর্ঘ্যটা সেটা কত দেওয়া ছিল, সুতার দৈর্ঘ্যটা দেওয়া ছিল তোমার 98, তাহলে 98 আর প্লাস হচ্ছে তোমার গোলকপিণ্ডের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে তোমার 99.29 মাইনাস 98, মানে হচ্ছে 1.29 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো তোমাকে আসলে এটাই তোমাকে বের করতে বলছিল। তাহলে দেখো এখানে যে আমরা ম্যাথগুলো করলাম, ম্যাথগুলো কি খুব কঠিন নাকি হচ্ছে কি খুব সহজ? অনেক ইজি কিন্তু, ঠিক আছে, অনেক ইজি ম্যাথ এইগুলা, অনেক ইজি ম্যাথ। আজকের ক্লাসে হচ্ছে আমাদের উদ্দেশ্যই ছিল ইজি ম্যাথগুলো হচ্ছে আজকে আমরা কভার করব। তো আশা করি হচ্ছে কি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো এবং হচ্ছে আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসটা হয়তো আমাদের এই পর্যন্তই, আর কোনো ম্যাথ নেই, হ্যাঁ এই পর্যন্তই। তো যেটা বলছিলাম যে এখান থেকে তুমি দুইটা মেসেজ নিতে পারো, যে আমাদের এল এর যে ভ্যালুটা, এই এল এর মধ্যে স্মল এল আছে এবং হচ্ছে গিয়ে কি আর আছে, গোলকপিণ্ডের ব্যাসার্ধ আছে। পাশাপাশি এখান থেকে আরেকটা জিনিস মুখস্থ করে ফেলতে পারো, আমাদের সেকেন্ড দুলক, ঠিক আছে, তোমাকে যদি জি এর ভ্যালুটা 9.8 দেওয়া থাকে, অথবা যদি দেয়া কোনো ভ্যালু দেওয়া নাও থাকে, তো সেই ক্ষেত্রে তো আমরা জি এর ভ্যালুটা কী করে নিই, 9.8 ধরে নিই। সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড দুলকের যে কার্যকরী দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা একদম টোটালি এটা মুখস্থ রাখতে পারো, যে 0.993, কারণ এটা অনেক সময় আসে তোমার বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রায় সময় কিন্তু এটা এসে থাকে। তোমাকে বলা দেওয়া থাকে যে হচ্ছে গিয়ে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, জি এর মান 9 পয়েন্ট উল্লেখ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার এই যে এতগুলো লাইন করার থেকে তুমি এটা মুখস্থ রেখে দাও, যে কিছু ব্যাপার আছে যে মুখস্থ রাখলে তোমার মানে অনেক বেশি লাভবান হওয়া যায়। তো এটা আসলে হচ্ছে গিয়ে ওই লাভবান হওয়ার কোয়েশ্চেনটা, তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখবা আর হচ্ছে আঁকায় ফেলবা, ঠিক আছে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। আমরা আজকে বেসিক টাইপের ম্যাথগুলো করে ফেললাম। নেক্সট ক্লাসটায় হচ্ছে গিয়ে আমরা কী করবো, যে আরেকটু হচ্ছে গিয়ে কঠিন টাইপের কিছু, বা হচ্ছে আরেকটু মানে যেখানে আরেকটু সূত্রের পাশাপাশি কিছু কনসেপ্ট জানা থাকা লাগবে, সেই ব্যাপারগুলো হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে সলভ করবো, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে মানে লেকচার নাম্বার 7-এ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।